থাকিস। তুই তো আরো নিরামিষ, চুপ থাক। কাঁচা তরকারি। কাঁচা তরকারি কিন্তু হেলদি খাবার আর উপকারে। নিহান রবিনের গায়ে বালিশ ছুঁড়ে মারল। তৌসির ফোন আবার বাজলো। এই নিহানকে নিয়ে আর পারি না। ফোন হাতে নিয়ে দেখে কুহু কল দিয়েছে। ও বন্ধু, বলেন কি সমস্যা? আর তো পারি না, আমার কিউট জামাইটাকে মিস করছে অনেক। কি করি বলতো? শোন তাহলে। 20 মিনিট পর নিহানের ব্যালকনিতে ধপ করে কিছু পড়ার আওয়াজ হলো। নিহান গিয়ে 32 পাটি বের করে তৌসিকে কোলে তুলে নিল। আমার কলিজাটা। কুহু কাশি দিয়ে বলল, এখানে আমিও আছি। খাওয়াবে হাড্ডি হইও না তো। তোমারটা ঘরে ঘুমায়। যাও, নিরামিষটাকে মশলা দিয়ে কষাও। একদম আদা রসুন বাটা দিয়ে ঠিক করছি। তোমরা কন্টিনিউ করো। বাই। তারপর খুব তো একদম না বলেছিলে। সব সময় তো ছেলেরাই এই কাজটা করে, তাই আজকে আমি ট্রাই করলাম। ফলটাও দেখো কত জোশ, একদম বরের করে উঠে আছি। নিহান তৌসির কপালে চুমু দিয়ে বুকে জড়িয়ে নিল। আমার ফরিটা। কুহু গিয়ে রবিনের ব্ল্যাঙ্কেটের ভেতর ঢুকে পড়ল। তারপর রবিনের গায়ে হাত পা তুলে জড়িয়ে ধরল। রবিন চোখ বন্ধ করে বলল, কি রে সারা, তুই এত তুলতুলে কবে হলি? বাহ, বেশ আরাম লাগছে তো। ওলে ওলে তাই? কি রে, পর কণ্ঠ আমার কলেজের মতো লাগছে কেন? কারণ আমি তোমার কলিজা। রবিন চোখ খুলে কুহুকে দেখে চিৎকার দিল। কুহু রবিনের ঠোঁটে নিজের ঠোঁট গুজে দিয়ে মুখ বন্ধ করে দিল। ফলে চিৎকার ভালোবাসার স্পর্শে বিলীন হয়ে তীব্র সুখের দোল দিতে লাগলো। ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো চেঁচাচ্ছিলি কেন? তোমার জায়গায় আমি আসলাম, কই আমাকে কোলে তুলে নাচবে তা না করে তিনি চেঁচাচ্ছে। ব্যাটা নিরামিষ। না মানে চমকে গিয়েছিলাম তো তাই। আমার ছাবলা কান্ত। কি বললা? কিছু না। ভালো কথা। তুমি এখানে কেন জানো না? বড়দের কথা শুনতে হয়। এই আপেল, তুই চুপ থাক। কেন যে এটা প্রেমে পড়তে গেলাম আমি, জীবনটা লবণ ছাড়া তরকারি হয়ে গেল। রবিন উঠে কুহুর ঘাড়ে মাথা রেখে বলল, বিয়েটা হোক আগে, রোমান্স কাকে বলে দেখাবো। ঘোড়ার আড্ডা দেখাবি। তুই শিবনী, একটা সত্যি কথা বলবি? বলো। শরীরটা ঠিক আছে তো? চিন্তা করো না। আচ্ছা এখন বাসায় যাই, সকাল হতে চললো। চলো আমি দিয়ে আসি। না তুমি ঘুমাও, গাড়ি আছে, সমস্যা নেই। কুহু তৌসির রবিন নিহানকে বিদায় দিয়ে চলে গেল বাসায়। পরদিন আবার নিহান রবিন চুরি করে তৌসির বাসায় গেল। সেদিন কুহু তৌসির বাসায় ছিল। রবিন অনেক ভাব নিল। দেখলে, আমিও রোমান্টিক। রোমান্টিক না ছাই। নিহান জিজুর সাথে এসেছো বুঝি বুঝি? আরে না, আজকে রবিন নিজে থেকেই বলেছে। তাই চলো তোমাকে গিফট দেই। রবিনের হাত ধরে পাশের রুমে নিয়ে গেল। পাগলি একটা। দুটোই পাগল। পরদিন থেকে একে একে হলুদ মেহেদি হলো। তৌসির শরীরটা খারাপ হচ্ছে। পার্লারে মেয়েরা অনেক সময় নিয়ে সাজিয়েছে, তারপর স্টেজে বসা। কাউকে বুঝতে দিচ্ছে না ও যে অসুস্থ বোধ করছে। বাস তুলে নিয়ে যাবে। নিহান তৌসি রবিন কুহু স্টেজে বসে আসে। তৌসির মাথায় চক্কর দিচ্ছে। সর্বোচ্চ চেষ্টা করছে নিজেকে সামলানোর। আমার জন্য কিছুতে আজ খুশির সময়টা নষ্ট হতে দেব না। টক পর্যায়ে আর না পেরে নিহানকে আস্তে করে বলল, নিহু আমাকে একটু রুমে নিয়ে যাবে, গেস্টরা তো খাচ্ছে। চলো। নিহানও ওকে রুমে নিয়ে এলো। দরজা বন্ধ করে পাগলের মতো শুরু করে দিল, কারণ এখন বুঝতে পেরেছে তৌসির সমস্যা হচ্ছে। তৌসি খাটে বসে নিহানকে কাছে টেনে নিল। তারপর নিহানের বুকে মাথা রেখে বলল, একটু শান্ত হয়ে বসো, এভাবে তোমার বুকে থাকলে ভালো লাগবে। প্লিজ শান্ত হয়ে একটু মাথায় হাত বুলিয়ে দাও। তোমার বেশি কষ্ট হচ্ছে না তো? বলো না কলিজা। একটু চুপ করে তোমার বাহু ডোরে থাকলে ঠিক হয়ে যাব। আধ ঘন্টা পর তৌসির একটু ভালো লাগছিল, তখন আবার স্টেজে যায়। নিহান আর দেরি করে না, তাড়াতাড়ি বাসায় যাওয়ার ব্যবস্থা করলো। যাওয়ার সময় তৌসি কুহু অনেক কেঁদেছে। কুহু শেষমেশ সেন্সলেস হয়ে যায়। কোলে করে গাড়িতে তুলতে হয়েছে তাকে। কুহু বেচারির আর সেন্স ফেরেনি। রবিন সারা রাত কুহুকে দেখেই কাটাবে ভেবে প্রস্তুতি নিল। তৌসি মন খারাপ করে বসে আছে। নিহান ঘরে ঢুকলে তৌসি নেমে সালাম করতে নেয়, আর নিহান ওকে বাধা দিয়ে সামনাসামনি দাঁড় করায়। একটু রাগীভাবে বলে, তুমি বেড থেকে নেমেছো কেন? তৌসি আমতামতা করে বলল, মা বলেছে। সালাম করতে। চুপ, ফ্রেশ হয়ে আসো। পারবা? আমি আসবো। পারবো। তৌসি ওয়াশরুমে গেলে নিহান ডক্টর সানিয়াতকে তৌসির কন্ডিশনের কথা বলে ভয়েস মেসেজ পাঠায়, কারণ লন্ডনে এখন সকাল। ডক্টর সানিয়াত 10 মিনিট পরেই কল করে। তৌসিও চলে এসেছে। নিহান ডক্টরের সাথে কথা বলে যাওয়ার দিন ফিক্স করে নিল।
তৌশিকে কিছু বেসিক ট্রিটমেন্ট নিতে হবে এখন থেকে। ডক্টর সানিয়া আজ থেকে সবকিছু গুছিয়ে রাখবে। এবার লন্ডন যাবে তৌশি, যেহেতু কোনো শত্রু নেই তাই। নিহু রিল্যাক্স হও। এখন ডক্টরকে কল করলে কেন? তোর জীবনের একটা সেকেন্ড অনেক মূল্যবান আমার কাছে। আমি কোনো রিস্ক নিতে চাই না। এখন এসো, মেডিসিন নিয়ে শুয়ে পড়ো। আজই অসুস্থ হতে হলো। এই পাগলি, তুমি আমি একসাথে থাকলে প্রতিটা মুহূর্তই বিশেষ আমাদের জন্য। আগে সুস্থ হও, তারপর না হয় আবার তোমার আমার জন্য বাসর সাজাবো। ভালোবাসি প্রিয়। ভালোবাসি নিজের থেকেও বেশি। সকালে কুহু উঠে দেখে রবিন দেখছে ওকে। সকাল হয়ে গেল, আমি ঘুমিয়ে কাটালাম। শিট, শুধু ঘুমাওনি, সারা রাত ধরে নাক ডেকেছ। মিথ্যুক একটা। আজ বউ ভাত। নিহান মানা করেছিল করতে, কিন্তু কুহুর কথা ভেবে তৌশি নিহানকে বুঝায়। চারজন ক্রিম কালার আউটফিট পরেছে, দারুণ লাগছে ওদের। মিড ফর ইচ আদার কাপল। কি হতো ভাগা, আমরা একা একা বসে আছি, একটা শালিও নেই। ঠিক, আমার তো তাও রুহানি আছে, কিন্তু তোর তো তাও নেই শালা। তৌশি কুহু ওদের টিচ করে বলল। আমাদেরও কপাল দেখ পিতলে বাঁধানো। একটা দেবরও নেই, ওই বারবার এসে ভাবি ডেকে এটা সেটা বলবে তা না। কেন, আমরা কম পড়ে গেছি? দেবর দরকার? তাহলে আমরাও কি কম পড়ে গেছি? শালিক খুঁজো যে। রবিন নিহান বেলুনের মতো চুপসানো মুখ করে রইল, আর তৌশি কুহু হেসে কুটি কুটি হচ্ছে। আমাদের একটা লেজেন্ডারি বিয়ে হলো, 4 বেস্টি একসাথে। হ্যাঁ, পুরোটাই ইউনিক। নিহান, তৌশি, রবিন, কুহুকে সবাই অনেক দোয়া করে দিল। বৌভাতের পালা শেষ হলো। তৌশি ভালোই ছিল আজকে। ঝামেলা বাঁধলো কুহুকে নিয়ে। সে তৌশিকে ছাড়া হানিমুনে যাবে না। ওর এক কথা, বিয়ে 4 জন একসাথে করেছে, তাহলে হানিমুনেও একসাথে যাব। তৌশি বলছে এখনই যেতে, কারণ তৌশির ট্রিটমেন্ট নিয়ে অনেক দেরি হবে আর ট্রাভেল করতে। এখন ভ্যাকেশন আছে, এই সুযোগে তৌশির ট্রিটমেন্ট নিবে আর কুহু হানিমুনে যাবে, কিন্তু পাগলিকে বোঝানো দেয়। কুহু বোঝার চেষ্টা কর, আমি নেক্সট উইকে লন্ডন যাচ্ছি। আমার সুস্থ হতে মিনিমাম 6 থেকে 7 মাস লাগবে। এখন তোরা যা, পরে আমাদের সাথে আবার যাস। না, যাবো না বলেছি, শুনতে পাস না? আচ্ছা, আমার বিয়েতে গিফট দিবি না তুই? কেন, তোর জন্য তো অনেক গিফট দিয়েছি, আরো কিছু চাই? স্পেশাল কিছু? বল, তোর জন্য তো জানো হাজির। আমি তোদের হানিমুন প্যাকেজ গিফট করব, আর তোরা যাবি। তোদের যাওয়াটাই আমার জন্য সবচেয়ে বড় গিফট। ফাঁসিয়ে নিলি তো কথার জালে। তুই সত্যি একটা অসভ্য মহিলা, কথা বলবি না। মেরি জান লক্ষ্মী কুহু, আমার জন্য গিফট আনবি, শুধু রুমেই থাকিস না। শয়তান মেয়ে একটা, মুখে কিচ্ছু আটকায় না, তাই না? বেসরম। ওলে বাবা, সারা জীবন হানিমুনের স্বপ্ন দেখা আমার বেস্টি এখন লজ্জা পাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সারা জীবন স্বপ্ন দেখে বাসর ঘরে ঘুমিয়েছে তোমার বেস্টি ভাবি। আমি ঘুমাইনি। হ্যাঁ, তুমি ঘুমেছিলা, তোমার হোশ ছিল না। সবাই জোরে হেসে দিল। আজ বৌভাতের অনুষ্ঠান শেষে তৌশি কুহু বর নিয়ে নিজেদের বাড়ি চলে গেল। জাম্পেশ জামাই আদর হলো 3 দিন শ্বশুর বাড়ি। সুখের দিন দ্রুত ফুরিয়ে যায়। আজ রাতে তৌশি নিহান লন্ডনে যাবে। কুহু রবিনের জন্য মেয়োরিটিস এর প্যাকেজ গিফট করেছে তৌশি। কুহু রবিনও চলে গেল হানিমুন ট্রিপে। প্লেনে বসে নিহানের কাঁধে মাথা রেখে মন খারাপ করে তৌশি বলল। বিয়ের পর সবাই হানিমুনে যায়, আর আমি যাচ্ছি ট্রিটমেন্ট নিতে। তোমার কপালটা সত্যি খারাপ নিহু। নিহান তৌশিকে এক হাতে ভালোভাবে চাপটে নিয়ে অন্য হাতে গালে হাত বোলাতে বোলাতে বলল। ভালোবাসা মানে কি একজন সুস্থ মানুষের সাথে জীবনযাপন করা বোঝায় তুষি? ভালোবাসা মানে যে কোনো পরিস্থিতিতে প্রিয়জনের হাত না ছাড়াকে বোঝায়। ভালোবাসলে যে কোনো অবস্থাতেই ভালোবাসা যায়। আমি অনেক ভাগ্যবান, কেন জানো? কারণ তোমার দুঃসময়ে তোমার পাশে থাকতে পারছি। এই সময়টা আমাকে তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। কজনের ভাগ্যে জুটে ভালোবাসার মানুষের দুঃসময়ে পাশে থাকার? আমি তোমাকে ভালোবাসি, তাই যে কোনো পরিস্থিতিতেই ভালোবাসি আর ভালোবাসবো। কখনো এসব ভেবে আর মন খারাপ করবে না। আমি সবচেয়ে বেশি ভাগ্যবান, কারণ আমার একটা তুমি আছো। আমার পরিটা যে আমাকে তার সবটুকু দিয়ে ভালোবাসে। তৌশির কপালে ওষ্ঠদায়ের উষ্ণ স্পর্শ এঁকে দিল। নিহানের কথা শুনে তৌশির চোখে পানি চলে এসেছে। মনে মনে বলল, আমি সঠিক মানুষটাকেই ভালোবেসে তার সাথে চিরজীবন পথ চলার সিদ্ধান্ত নিয়েছি। শুক্রিয়া খোদা। লন্ডন পৌঁছাতেই ডক্টর সানিয়া তোড়জোড় শুরু করে দেয়।
পুরো ভ্যাকেশনটাই তোষির হাসপাতালে কেটেছে। ভ্যাকেশন শেষ হবার 1 সপ্তাহ আগে ওরা ইংল্যান্ড ফিরল। ইংল্যান্ডের রাজধানী লন্ডনের জন্যই আরও লন্ডন যাওয়া, যাতে করে তোষিকে লং টাইম ট্রাভেল করতে হয়। বাসায় এসে দেখে রবিন, কুহু সব রেডি করে রেখেছে। কুহুকে দেখে তোষি অর্ধেক সুস্থ হয়ে যায় মন থেকে। আমি এদের দেখলে বিশ্বাসই করতে পারি না। দুইজন বান্ধবী, আপন দুই বোন মনে হয়। হুম, যেমনটা তুই আমার ভাই, ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। আগামী 6 মাস তোষির জন্য অনেক সেন্সিটিভ। এটা ওর লাস্ট চিকিৎসা, এবার ফেল হলে ওকে আর বাঁচানো যাবে না। আর তৌসি যতদিন পর্যন্ত না পুরোপুরি সুস্থ হয় ততদিন যেন কোনোভাবে প্রেগনেন্ট না হয়। ডক্টর সানিয়াত খুব ভালোভাবে নিহানকে বুঝিয়ে দিয়েছে, কারণ এ সময় বাবু পেটে আসলে বাচ্চার ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকবে। এই কথাটা শুধু নিহান জানে। নিহানের সাহস হয়নি কাউকে জানানোর। এই 6 মাস নিহান তৌসিকে ছোট্ট একটা বাচ্চার মতো পেলেছে, যেমনটা ছোটবেলায় করত। কুহু, রবিন অনেক সাপোর্ট দিয়েছে ওদের। মেডিকেল রিপোর্ট দেখিয়ে তোষি ভার্সিটি থেকে বাসায় বসে ক্লাস করার অনুমতি নিয়েছে। নেহান গত 6 মাসে তোষির সাথে একদম ছায়ার মতো রয়েছে। এতে করে ওদের ভালোবাসাটা আরও গভীর হয়েছে। সকাল থেকে নিহান অনেক চিন্তিত তোষিকে চেক আপের জন্য নিয়ে যাবে। হতে পারে এটাই শেষ যাওয়া, যদি রিপোর্ট পজিটিভ আসে, আর নয়তো ভেবেই নিহান দীর্ঘশ্বাস ফেলে। তোষি নিহানের হাতের ওপর হাত রেখে বলে, এত চিন্তা করো না তো, আল্লাহ ভরসা। তোষির সকল চেক আপ শেষ হলো এবং রেজাল্ট পজিটিভ এসেছে। এখন তোষি 80% সুস্থ, বাকিটা সময়ের সাথে হয়ে যাবে প্রপার ট্রিটমেন্ট কেয়ারে। ডক্টর সানিয়াত আবারও বলে দিল বেবিটা এখন না নিতে। আমরা এমনিতেও এখন বেবি নিব না। তুষির পড়ালেখা শেষ হোক, আগেই বাচ্চাটাকে বড় করি, তারপর না হয় নতুন অতিথির চিন্তা করব। সবাইকে খুশির সংবাদটা দেওয়া হলো। খুশিতে আত্মহারা সবাই। দেশে তৌসির বাবা এতিমখানা মাদ্রাসায় হাদিয়া পাঠালো। আশেপাশের বস্তিতে বাসীদের 1 মাস এর খাবার ও অর্থ দান করলো। মসজিদে মিলাদ পড়িয়েছে এবং সবাই নামাজ পড়ে আল্লাহকে শুকরিয়া করেছে। তৌসিদের জন্য কুহুরাও সারপ্রাইজ রেখেছে। সন্ধ্যায় ওরা 4 জন ঘুরতে গিয়েছিল, সেখানেই সারপ্রাইজটা দেয় কুহু। হানিমুন ট্রিপের এয়ার টিকিট, আইসল্যান্ড অফ হাওয়াই। 2টো টিকিট কেন? কথা ছিল আমরা 4 জন যাব। এখন তোমরা 2 জন ঘুরে আসো, এরপর 4 জন যাব। অ্যান্ড নো এক্সকিউজ, ওকে? ওকে। আমার গিফট আনতে কিন্তু ভুলো না বেপি। হুম, আনবো মেরি জান। তৌসিরা পরদিন চলে গেল আইসল্যান্ড। হোটেলে উঠল। যেতে যেতে রাত হয়ে গেছে। ডিনার করে ঘুমিয়ে গেল। পরদিন সকালে চলে গেল ব্ল্যাক স্যান্ড বিচে। এখানের বালুগুলো কালো রঙের। তৌসির অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার। বিচে ছোটাছুটি করছে তৌসি, হঠাৎ একটা বড় ঢেউ এসে ভিজিয়ে দিল। নিয়ন হেসে গড়াগড়ি খাচ্ছে বালুতে। খুব হাসি পাচ্ছে তাই না? নিয়নকে ধরে এনে পানিতে ভিজিয়ে দিল, তারপর বালু ছুটতে লাগলো। তৌসি প্রাণ খুলে হাসছে, আর নিহান মুগ্ধ নয়নে দেখছে তার প্রিয়তমা মুক্ত ছাড়া অপরূপ হাসি। ছুটাছুটি করে ক্লান্ত হয়ে হোটেলে ফিরল ওরা। সন্ধ্যায় বের হয়ে একদম রাতে ক্যান্ডেল লাইট ডিনার করে রুমে ফিরল। রুমে এসে অবাক, পুরো বেডরুম বাসর ঘর সাজানো। তৌসি নিহানের দিকে বাঁকা চোখে তাকালো। আমি কিছু জানি না। তৌসি মুস্কি হেসে লাগেজ থেকে একটা প্যাকেট বের করে নিহানের দিকে তাকিয়ে বলে, আমি জানতাম এটা কুহুর প্ল্যান। ওয়াশরুমে চলে গেল তৌসি। তৌসি বের হতে নিহান হাঁ করে চেয়ে রইল। হোয়াইট কালারের শিপনের শাড়ি পরেছে, খোলা চুল, নো মেকআপ। সিম্পলি তোমাকে অপসরার চেয়ে কোনো অংশে কম লাগছে না বুড়ি? নিহান ধীর পায়ে তৌসির দিকে এগিয়ে গেল। তারপর কোলে তুলে ফুলে ভরা বেডে শুয়ে দিয়ে তৌসির খোলা কাঁধে মুখ গুছে দিল। তীব্র শিহরণে তৌসি নিহানের চুল আঁকড়ে ধরে। নিহান মাথা উঠিয়ে তৌসির দিকে নেশা ভরা চোখে তাকিয়ে বলে, মে আই তুষি, আই কান্ট ওয়েট এনিমোর। তৌসির চোখের পলক ফেলে হ্যাঁ বোঝায়। পাড়ি দেয় ওরা ওদের সম্পর্কের বৌদ্ধভাবের সব সীমা অতিক্রম করে সুখের রাজ্যের পথে। পরদিন খুব সকালে নেহানের ঘুম ভাঙে। পাশে তৌসিকে না দেখে উঠে বসে। তৌসির শরীরে চাদর পেঁচিয়ে বারান্দায় দাঁড়িয়ে আনমনের সমুদ্রের দিকে দেখছে। খোলা চুলগুলো আকাশে উঠছে। নেহান পেছন থেকে জড়িয়ে ধরে। গুড মর্নিং মাই লাভলি ওয়াইফ। তৌসি মলিন হেসে বলল, গুড মর্নিং। কি ভাবছো? ভাবছি এত সুখ আমার কপালে সইবে তো। অনেক কষ্টের পর পেলাম সুখের দেখা, তার রইবে তো আমার হবে। অনেকদিন পর তোমার ঝুলিতে সুখ পড়েছে, এখনো মন খারাপ করেছো? আমার বন্ধুই তো দুঃখ। নিহান তৌসির কাঁধে মাথা রেখে বলল, এতদিন তোমার দুঃখগুলো কালো মেঘের মতো জমাট বেঁধে ছিল, কিন্তু কালো মেঘ তো চিরস্থায়ী নয়, তা বিলীন হয়ে যায়। ঠিক তেমন করে তোমার দুঃখ কষ্টগুলো ক্ষয়িষ্ণু কালো
মেঘের মতো বিলীন হয়ে গেছে। সব কালো চলে যাওয়ার পর দেখো তৌসির এক হাত উঠিয়ে আকাশের দিকে ইশারা করে বলল, এখন ঝকঝকে পরিষ্কার আকাশ, মানে তোমার থই সুখের দিন শুরু। তৌসি নিহানের দিকে ফিরে শক্ত করে জড়িয়ে ধরে, চোখ বুজে ধীর কণ্ঠে বলে, সত্যি বলছো নিহু? সব সময় মনে রাখবে, তিনজন লোককে ধরে পেটানো হচ্ছে। অপরাধ তারা সাদাত ভাইয়ের কথা অমান্য করেছে। ভার্সিটিতে সাদাত ভাই যা নিয়মকানুন করে দিয়েছে তার বাইরে যাওয়া মানে মারা পড়া। আর এই তিনজনকে অনেকবার ওয়ার্নিং দেওয়ার পরও আবার অমান্য করায় এদের ধরে বেঁধে এনে পেটাচ্ছে সাদাত ভাইয়ের লোকেরা। এর মধ্যে প্রবেশ সাদাত ভাইয়ের। বিখ্যাত ছাত্রনেতা সাদাত রহমান সাদ, তার বাবা একজন ব্যবসায়ী, সাথে তিনিও একজন বিখ্যাত নেতা। উনি সৎ মানুষের সাথে একদম সরল ও সৎ, কিন্তু অসৎ মানুষের সাথে একদম কঠোর এবং রূঢ়। মানুষ হিসেবে চমৎকার একজন, কিন্তু ক্ষমতার জন্য কত কী না করতে হয়। যারা বোঝে তাদের জন্য চমৎকার ব্যক্তিত্ব হলেও যারা তাকে এখনো চিনেনি তাদের জন্য সে বড়ই নিষ্ঠুরতম। এটাতে অবশ্যই প্রশাসনের দোষ। প্রশাসন মানুষের সামনে যেমন উপস্থাপন করবে তেমনই মানুষ মনে করে। ঠিক তেমনই একজন হলো সাদাত রহমান সাদ। 27 বছর বয়সী যুবক, পেশায় রাজনীতিবিদ, আর বাবার ব্যবসায় কাজেও সে যথেষ্ট সহায়তা করে। সাদাত এসেই বলল, সাব্বির, বুঝিয়েছিলি ভালো করে? সাব্বির হতাশ গলায় বলল, ভাই, এই নিয়ে শতাধিক পারা হবে, কিন্তু ওরা কিছুতেই ছাড়তে রাজি হচ্ছে না। সাদাত এসে মাঝের জন্য থুতনিতে চাপ দিয়ে বলল, শেষবার জিজ্ঞাসা করছি, প্রফেসর আলিফকে ছাড়বি কি না? একবার যদি আমি খুঁজে পাই তো তোদের দুনিয়া থেকে আমি উঠিয়ে দেব। এবার ভেবে বল। বেঁধে রাখা তিনজনে বেশ ভয় পেল, কেননা সাদাত যা বলে তাই করে। এক কথার মানুষ সে। আর এতক্ষণে মার খেতে খেতে এক একজনের অবস্থাও করুন, তাই এক একজন বেশ করুণভাবে বলল, সাদাত ভাই, আমরা আপনার শত্রুপক্ষের হয়ে কাজ করি, আপনাকে সম্মান করি বিদায় আপনি সম্বোধন করলাম। আপনাকে প্রফেসরের তথ্য দিতে আমরা বাঁচতে পারবো না। সাদাত লোকগুলোকে নির্ভয় দেখিয়ে বলল, সাদাদের কাছে যতদিন আছিস তোদের কেউ টোকাও দিতে পারবে না, তাই বলে দে। এমন নয় যে আমি খুঁজে পাবো না। যদি নিজে খুঁজে পাই তবে তোরা আর বেঁচে কি করবি? কোনো কারণ তো দরকার তোদের বাঁচিয়ে রাখার। অনুনয়ের সাথে লোকগুলো বলে উঠল, ভাই প্লিজ, মারবেন না। আপনি আজমল গাউন মলে চলে যান, সেখানেই পাবেন প্রফেসরকে। আর তার প্রফেসর রকে এখনো জীবিতই রেখেছে, কেননা প্রফেসর এখনো ফর্মুলা বলেনি। সাদাত সাথে সাথে বলে উঠল, গুড নিউজ, আমি বের হচ্ছি। সাব্বির, তমাল, তোরা এখানটা সামাল দে, আর এদের বিশেষ কক্ষে রেখে আয়। সাব্বির অবাক হয়ে বলল, ভাই, সাদাত উত্তরে বলল, ফোনে পাঠিয়েছি, দেখে নিস শুয়োরের দল একটাও যেন কষ্ট কম না পায়। সাদাত আর অপেক্ষা না করে সাথে সাথে বেরিয়ে গেল। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ কড়া করে রং চা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে কাপে চুমুক দিচ্ছি আর সকালের বাতাস উপভোগ করছি। এর মধ্যেই আম্মুর ডাক, সুবহ, জলদি নাস্তা করতে আসো, ভার্সিটিতে আজকে প্র্যাকটিক্যাল ক্লাস আছে, ভুলে যেও না। আমি তোমার রুবিনা আন্টিকে ফোন দিয়েছিলাম। আমি ছোট্ট একটা শ্বাস ফেলে বললাম, আসছি আম্মু। রেডি হয়ে ডাইনিং টেবিলে বসতেই বাবা এসে পাশের চেয়ারে বসলেন। গুড মর্নিং বাবা। বাবা মুচকি হেসে বললেন। গুড মর্নিং বাচ্চা। এর মধ্যেই আমার বড় আপু এসে আমাকে আর বাবাকে জড়িয়ে ধরলো। গুড মর্নিং বড় বাচ্চা। আপুও হেসে বাবাকে গুড মর্নিং বলল। মা এসে তাড়া দিয়ে বলল, রুবাইয়া, তাড়াতাড়ি খেতে বসো। খাওয়ার মাঝেই আমার মনটা খারাপ হয়ে গেল। বাবা মা বুঝতে পেরে আপুকে কি যেন ইশারা করলো। তার 5 মিনিট পরেই বাসার কলিং বেল বেজে উঠল। বাসার ছোট বিধায় আমাকেই যেতে হলো দরজা খুলতে। আর দরজা খুলেই আমি অবাক। 2টা চোখ আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। সাথে সাথে জোরে চিৎকার করে বললাম, ভাইয়া। মুস্কি হেসে ভাইয়া আমাকে জড়িয়ে ধরল। আমার শোভামনির মন খারাপ, আর আমি আসবো না? আমি কপট রাগ দেখিয়ে বললাম, আসবে বলনি কেন? ভাইয়া কিছু বলার আগেই ভেতর থেকে আম্মু বলে উঠল, সুবাহ, রুবাইয়াতকে আগে ফ্রেশ হতে দাও, তারপর তোমার প্রশ্ন করো। আসো ভিতরে। আমি সুভা তানজিম, বাসার সবচেয়ে ছোট সদস্য, অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট। বড় আপু রুবাইয়া তানজিম, ভাইয়া রুবায়েত হাসান, বাবা প্রফেসর মোহাম্মদ রুহুল হাসান, মা বিজনেস ওম্যান শামিনা রহমান। এবার মূল গল্পে যাওয়া যাক। ভাইয়াও রেডি হয়ে ডাইনিং টেবিলে বসে পড়েছে।
আমার খাওয়া শেষ। আম্মু, আমি ব্যাগ নিয়ে আসি, দাঁড়াও। আমাকে হাত ধরে থামিয়ে ভাইয়া বলল। ফিরছি, আজ আমি তোকে বিয়ে দিয়ে আসবো। আম্মুও অনুযোগ সুরে বলল। হ্যাঁ সুবা, আজ ভাইয়ার সাথে চলে যাও, আমার মিটিং আছে, তারপর পরাপর 2টা কনফারেন্স আছে, আজ আমি খুব ব্যস্ত। আমি ভ্রু কুচকে বললাম, তাহলে আমি একাই চলে যাচ্ছি। ভাইয়া মাত্র বাসায় আসলো, এখন কোথাও যাওয়া লাগবে না। ভাইয়া, আমি একাই চলে যেতে পারবো, আমি বড় হয়ে গেছি না? বলেই ঠোঁট উল্টালাম, যা দেখে সবাই হেসে দিল। রুবা আপু হাসতে হাসতে বলল, দেখো বাচ্চাটা বলে কি। আচ্ছা চল, আমি তোকে নিয়ে যাই। আমি সাথে সাথে মানা করে বললাম, একদম না, বিয়ের কোণে বিয়ের আগ পর্যন্ত বাসা থেকে বের হওয়া লাগবে না, আমি রিক্সা করে চলে যাব। টেনশন কেন করছো? অবশেষে সবাইকে মানিয়ে কাঁধে ব্যাগটা নিয়ে বের হলাম ভার্সিটির উদ্দেশ্যে। রাস্তায় জ্যামে আটকে আছি প্রায় ঘন্টা খানেক। সাইড থেকে কোন মন্ত্রী যেন এত এত গাড়ি যাচ্ছে, সাথে আছে খানেকের মতো বাইক, ক্রমশ হর্ন বাজিয়েই চলেছে। কানের সব পোকা মনে হচ্ছে মরে গেছে। কোনো রাজনৈতিক দল আমি পছন্দ করি না, যারা সাধারণ মানুষের কোনো দাম দেয় না, তাদের প্রতি আমার চরম ঘৃণা। সব সময় সবখানে এদের পাওয়ার দেখাতেই হবে। সুন্দর করে ওড়না দিয়ে নিজের মুখটা ঢেকে নিলাম, এদের কুনজর থেকে বাঁচার চেষ্টা মাত্র। চোখ কুচকে রিকশায় চুপচাপ বসে আছি। এর মধ্যেই একটা বাইক এসে একদম রিকশার পাশে দাঁড়ালো। আমি ভয়ে আর ঘুরে দেখতে যাইনি কে ছিল। হঠাৎ খেয়াল করলাম আমি যেই রিকশায় চড়া, সেই রিকশাটা সবগুলোকে পেরিয়ে আগে যাচ্ছে। আমি তো চরম অবাক। আমি বেশ চমকেই রিকশাওয়ালা মামাকে বললাম, মামা আপনি আগে যাচ্ছেন কেন? শুধু শুধু পুলিশ আপনাকে ধরে মারবে, আপনি আর আগে যাবেন না প্লিজ। রিকশাওয়ালা মামা আমাকে নির্ভয় দেখিয়ে বলল। চিন্তা করিয়েন না মা, কিছুই হইব না আমাকে। আমি ভয়ে ভয়ে বললাম, আপনি এদের চেনেন না মামা, এরা সব পারে, আমার ভয় লাগছে। মামা আবার বলল, মা টেনশন করিয়েন না, আমাগো পিছে যে হুন্ডা আছে ওইটা নেতার, তাই আমাগো আগে এমনি যাইতে হইব, নয়তো সাইড দিতে পারুম না। আমি তৎক্ষণাৎ পিছে ফিরে দেখি আসলে আমাদের রিকশার পেছনে বাইক, তাতে 2 জন বসা। হেলমেটের জন্য চেহারা বোঝা যাচ্ছে না, বাতাসের জন্য ওড়নাটা আর ধরে রাখতে পারলাম না, মাথা থেকে উড়ে গেল। আমি চমকে সামনে ফিরে তাড়াতাড়ি ওড়নাটা ঠিক করলাম, না জানি আবার কার চোখে পড়ে যাই। এর মধ্যেই পেছনের বাইকটা শ করে এক টান দিয়ে সামনে এগিয়ে গেল। হঠাৎ কোলের উপর একটা চিরকুট আবিষ্কার করলাম, হলুদ রঙের একটা কাগজে লেখা, Be ready for my love torture and for be mine. I'll be with you forever and ever. My all feelings for you, my love you. আমি অবাক হয়ে সামনে তাকিয়ে আছি, মাথাটা কেমন যেন হ্যাং করছে বারবার। কি হবে আমার সাথে ভেবেই ঠোক গিলাম। আর লোকটাই বা কে ছিল? ভাবতে ভাবতেই ভার্সিটির সামনে চলে আসলাম। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে আস্তে আস্তে ক্যাম্পাসের দিকে এগিয়ে গেলাম। নিচের দিকে তাকিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ সামনে কোনো ব্যক্তির আগমন দেখে চোখে নিচে রেখে সরে গেলাম। সামনের ব্যক্তিও আমার দিকে সরে গেল। আমি ভ্রু কুচকে আবার অন্যদিকে সরে গেলাম। লোকটা আবারও আমার দিকে আসলো। এবার মুখ থেকে বিরক্তিকর শব্দ বের করে উপরে তাকাতেই দেখি আমার সামনে ভার্সিটির সবার প্রিয় সাদত ভাই। আমি ভয়ে শেষ, ওনাকে দেখে আমি কি বলবো তাই বুঝতে পারছি না। কোনো মতে তুতলিয়ে সরি বলে পাশ কাটিয়ে চলে এলাম। একবার পেছনে তাকিয়ে দেখি সাদাত ভাই ভ্রু কুচকে আমার দিকে তাকিয়ে আছে। বাবা রে, কি ভয়ঙ্কর! আমি কোনো মতে দৌড়ে সেখান থেকে ক্লাসে এসে হাঁপাতে লাগলাম। এই লোকটার আমার সাথে কি সমস্যা তাই বুঝতে পারছি না। দুপুর 2:30 থেকে প্র্যাকটিক্যাল ক্লাস শুরু হবে। এখন বাজে 1:35। হাতে বেশ কিছুক্ষণ সময় আছে, খিদেও পেয়েছে। ব্যাগে হাত দিতেই দেখি বাসা থেকে লাঞ্চ বক্স আনতেই ভুলে গেছি। কি আর করার, গেলাম ক্যাফেটেরিয়াতে কিছু খাওয়ার জন্য। ক্যাফেটেরিয়াতে গিয়ে পুরো দমে অবাক হয়ে গেলাম, পুরো ক্যাফেটেরিয়া ফাঁকা। আজকে ক্যাফেটেরিয়া অফ কেন ভাবতে ভাবতে এগোচ্ছি। না, সামনে কয়েকটা লোক দেখা যাচ্ছে। একটা টেবিলে গোল হয়ে বসে আছে 5-6 জন। 2টা মেয়েও আছে, তাই মোটামুটি ভরসা পেলাম। এগিয়ে গিয়ে 2টা সিঙ্গারা কিনে নিয়ে একটা ফাঁকা টেবিলে বসলাম। সিঙ্গারা চিবোচ্ছি আর ফোন বের করে রাত্রিকে কল দিচ্ছি। আজ কেন যে এলো না মেয়েটা। অবশেষে রাত্রিকে ফোনে পাওয়া গেল। আসসালামু আলাইকুম। রাত্রি হাই তুলতে তুলতে বলল,
ওয়ালাইকুম আসসালাম। তুই এত সকালে? রাত্রির কথা শুনে আমার মুখ হা হয়ে গেল। এত বিরক্ত লাগছিল যে কি বলবো। ইচ্ছে হচ্ছিল রাত্রির বাসায় যে 4-5টা চড় দিয়ে আসি, কিন্তু পরক্ষণে নিজের ব্যর্থতাকে ডাকতে মনকে বোঝালাম যে এত ভাড়া দিয়ে ওকে 4-5টা চড় দিলে আমারই লস। তাই বাসায় গিয়ে চড় দেওয়ার চিন্তা বাদ। কাল ভার্সিটি আসলে না হয় সুদে আসলে গোটা কত চড় মারা যাবে না। তা ম্যাডাম, একটা 50 খুব ভোর হয় তাই না? রাত্রি আমার কথা শুনে লাফ দিয়ে উঠে যে দৌড়াদৌড়ি শুরু করেছে তা আমি ফোনেই বুঝতে পারছি। আমার এত হাসি পাচ্ছে, কিন্তু এখানে অযথা হাসাটা একদমই বেমানান। তাই ঠোঁট চেপে হাসছি। তার মানে উনি ঘুম থেকে জাগ্রত হতে পারেনি, বিধায় ভার্সিটিতে আসেনি। আর আমি কি কি না ভাবছিলাম। তাও দুষ্টুমি তো করতেই হবে। তা রাত্রি ম্যাডাম, কার চিন্তায় আপনি বিভোর ছিলেন যে ভার্সিটি আসার সময় পেলেন না? রাত্রি হয়তো নিজেই খেয়াল করেনি, তাই বেখেয়ালিতে খুব সাধারণভাবেই বলল, তুই বিভোরকে কিভাবে চিনিস? রাত্রির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, তাই একটু জোরেই বললাম। বিভোরটাকে প্রশ্নটা করে নিজেই বোকা বনে গেলাম। ভাগ্যিস ক্যাফেটেরিয়াতে তেমন লোক নেই, নয়তো আমায় শিওর পাগল ভাবতো। রাত্রি হয়তো জিভা দাঁত দিয়ে কামড়ে বলল, সরি, মাই মিস্টেক। কাল ভার্সিটি এসে বলছি, অনেক বড় কাহিনী। আমি একটু ভাব নিয়ে বললাম, হুম, ঠিক আছে। এমনিতেও তোর জন্য 5টা চর পেন্ডিং আছে, আয় শুধু। রাত্রি অসহায় গলায় বলল। মাফ কর বোন। ফোনটা কেটে দেখি সামনে একটা কোল্ড কফি রাখা। এটা কে অর্ডার করলো? আমি তো করিনি। তাই টেবিল থেকে মাথা উঁচু করে ক্যান্টিনের মামাকে বললাম, এই যে মামা, কোল্ড কফি তো আমি অর্ডার করিনি, হয়তো ভুলে দিয়ে গেছে। মামা মাথা হালকা নেড়ে বলল, না মামনি, আজকে যে কোনো ডিশের সাথেই কোল্ড কফি ফ্রি। আমার ভ্রু কুঁচকে এলো। কোল্ড কফি ফ্রি, ভালো কথা। তাই বলে 10 টাকার সিঙ্গারার সাথে নিশ্চয়ই 60 টাকার কোল্ড কফি ফ্রি দেবে না। কিছু বলতে যাব তার আগেই ওই টেবিলটা থেকে একটা আপু বলল, হ্যাঁ, আমাদেরও ফ্রি দিয়েছে, তুমি খেতে পারো। বিষয়টা কেমন যেন গোলমেলে। তাও মাথা ঘামিয়ে কোল্ড কফিতে চিপ দিলাম। এরই মধ্যে দুইজনের কণ্ঠ শুনতে পেয়ে পেছনে তাকাতেই দেখি এ তো সাদাত ভাইয়ের টিম মেম্বার সাব্বির ভাই আর তমাল ভাই। তারা বলছিল, সাদাত ভাই, শালাকে এমন পিটানো পিটিয়েছে যে আমাদের হাত ব্যথা করেছে। আমার চোখ বড় হয়ে গেল। সাথে সাথে ঠোক গিলে সামনে ডান দিকে তাকাতেই দেখি আমার বরাবর লোকটা মাথা হাত দিয়ে নিচু হয়ে আছে। পাশের দুই আপুও কাচুমাচু করছে। আর টেবিলে যে দুইটা ভাইয়া ছিল তারা রীতিমতো চোখ রাঙাচ্ছে সাব্বির ভাই আর তমাল ভাইকে। আমি ভয়ে ভয়ে ওই টেবিলে তাকিয়ে আছি। এর মধ্যেই মাথায় হাত দেয়া লোকটি শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালেন। ব্যাস, আর কি লাগে, উনি সাদাত ভাই। ভয়ে আমার হাত কাঁপছে। কোনো মতে এখান থেকে আমি বের হতে চাই। সিঙ্গারা, কোল্ড কফি সেখানে রেখে কোনো মতে ব্যাগটা নিয়েই উঠে এক প্রকার দৌড় দিয়ে ক্যাফেটেরিয়া থেকে বের হলাম। এই সাদাত ভাইকে আমি জমের মতো ভয় পাই। ভয় পাওয়ার যথেষ্ট কারণও আছে। সেই দিনটা ছিল ভার্সিটি জীবনের প্রথমতম দিন। লাইফে বোধহয় এমন ভয় পাইনি আমি। সেদিন বাবা আমায় ভার্সিটি নিয়ে এসেছিল। এখানে বাবার এক ফ্রেন্ড আছে যিনি আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টের প্রফেসর। কথা ছিল আমাকে আঙ্কেলের সাথে পরিচয় করিয়ে দেবে, আর বাবাও সাক্ষাৎ করবে আঙ্কেলের সাথে। কিন্তু বাবার ভার্সিটি থেকে ফোন আসায় তাড়াতাড়ি চলে যেতে হয়। আমিও বাবাকে বিদায় জানিয়ে ক্যাম্পাসে প্রবেশ করি। ভার্সিটিতে পা দিতে না দিতেই আমার পায়ের কাছে একটা ছেলে ধুপ করে পড়ে আর্তনাদ করতে শুরু করে। আমি এত ভয় পেয়েছিলাম যে বুকে হাত দিয়ে 2 কদম পিছনে চলে গিয়েছিলাম। এর মধ্যেই দেখি বেশ সুদর্শন এক যুবক এসে ছেলেটার ঘাট ধরে টেনে তুলল। সেই যুবকটি ছিল সাদাত ভাই। তার চিৎকারে আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। 2 হাত দিয়ে কান চেপে ধরে ঠায় দাঁড়িয়ে রইলাম মুখ কুঁচকে। বরাবরই আমি একজন ভীতু প্রকৃতির মানুষ। মারামারি থেকে কয়েকশো হাত দূরে থাকি, যেখানে ফ্যামিলির কেউ আজ পর্যন্ত উঁচু গলায়ও আমার সাথে কথা বলেনি। এমন নয় শাসন পাইনি, আসলে আমার পরিবারের শাসন ছিল বুঝিয়ে বলা। এখন পর্যন্ত বাবা মা বা ভাইয়া আপু কারো কথাই তেমন অমান্য করিনি দেখেও হয়তো বকা বা মার কপালে জোটেনি। সাদাত ভাই ছেলেটার ঘাড় ধরা অবস্থাতেই ছুঁড়ে ফেলে দিল।
আর ছেলেটা ছিটকে গিয়ে পড়ল সাব্বির ভাইয়ের পায়ের সাথে। সেও উত্তম মাধ্যম দিল। ছেলেটার মুখ বিভৎস দেখাচ্ছিল। এখনো মনে হলে গায়ের লোম দাঁড়িয়ে যায়। সেদিন প্রথম থেকেই জানতে পেরেছিলাম ভার্সিটিতে সাদাত ভাইয়ের রাজ চলে। তার কথা কেউ অমান্য করে না। তাকে দেখলেই আমার ভয়ে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। কেমন অদ্ভুত অনুভূতি হয়, যাকে হয়তো আমি জোর করেই ভয়ের নাম দিয়েছি। ক্যাফেটেরিয়া থেকে বের হতে হতেই শুনেছিলাম সাদাত ভাইয়ের উচ্চ কণ্ঠে বলা, এ আমাকে এত ভয় পায় কেন? কখনোই কি আমাকে বুঝবে না? আর টেবিলের উপর জোরে হাত দিয়ে শব্দ করার আওয়াজ পেয়েছিলাম। ভয়ের চোটে এখন হাত পা কাঁপছে। আস্তে আস্তে এগিয়ে গেলাম প্র্যাকটিক্যাল ক্লাসের উদ্দেশ্যে। প্র্যাকটিক্যাল ক্লাস শেষ করে বের হয়ে রিক্সা খুঁজছি, কিন্তু আজ বোধহয় রিক্সাওয়ালা মামারও স্ট্রাইক করেছে যে সুভা নামক মেয়েটাকে তারা রিক্সায় তুলবে না। কি আর করার, হেঁটে হেঁটে যাচ্ছি। রিক্সা দিয়ে গেলে ভাড়া লাগে 80 টাকা। পথ তো আর এইটুকুই নয়। হঠাৎ সামনে তাকাতে আমার ঠোঁটে হাসি ফুটে ওঠে। আমার প্রাণপ্রিয় ভাইয়া রিক্সা নিয়ে এদিকে আসছে। ভাইয়াকে এখন একটা আইসক্রিমের ট্রিট দিতে ইচ্ছে করছে, কিন্তু ধান্দায় আছি আজ ভাইয়ার থেকে ট্রিটটা আমি দেব। আমাকে দেখে ভাইয়া হাত নাড়িয়ে ইশারা করলো। আমি একটু এগিয়ে গিয়ে উঠে পড়লাম রিক্সায়। হঠাৎ কি মনে করে ভার্সিটি গেটে চোখ পড়লো। অমনি আমার ঠোঁটের হাসি গায়েব। সাদাত ভাই ভুরু কুচকে আমার দিকে তাকিয়ে আছে। আমি তাড়াতাড়ি একটা ঢোক গিলে ভাইয়ার দিকে চেপে বসলাম। ভাইয়া কোনো মতে রিক্সা ধরে নিজেকে পড়ে যাওয়া থেকে আটকালো। আমাকে একটু চাপা স্বরে বলল, শুভামণি কি আমায় ফেলে দেওয়ার চিন্তায় আছে? আমি একটু করুণ সুরে বললাম, সরি ভাইয়া, খেয়াল করিনি। আচ্ছা, গাড়ি নিয়ে আসলে না কেন? ভাইয়া হালকা হেসে বলল, সবসময় গাড়িতে চড়তে মজা লাগে না, আর আমার শুভামণির যে সেটা পছন্দের তা তো আমি জানি, তাই। আমি হেসে দিলাম ভাইয়ার কথায়। আমি একটু কেশে ভাইয়াকে বললাম, ভাইয়া আজকে না আমার তোমাকে আইসক্রিমের ট্রিট দিতে ইচ্ছা হচ্ছে। ভাইয়া হেসে বলল, আচ্ছা ঠিক আছে মামা, ক্লাব জেলাটো চলেন। আমি আবার মিনমিনে গলায় বললাম, ভাইয়া ট্রিট কিন্তু তোমার পক্ষ থেকে। ভাইয়া এবার জোরে হেসে বলল, আচ্ছা ঠিক আছে। আর আমি এটাও জানি, যখন আমার শুভামণি এত এত টাকা রোজগার করবে তখন আমাকে এত এত আইসক্রিম এনে খাওয়াবে, কি তাই তো? ভাইয়াকে নিয়ে আইসক্রিম পার্লারে গিয়ে মন মতো আইসক্রিম খেলাম। ভাইয়ার সাথে আড্ডা দিতে দিতে আজকের ঘটনা ভুলেই গেছি। বাসায় যাওয়ার সময় সবার জন্য আইসক্রিম কিনে নিল ভাইয়া। ও, সবাইকে বলতে ভুলেই গেছে, আমার ভাই একজন বাংলাদেশ আর্মি, এখন লেফটেন্যান্ট পদে আছে। আজই 2 মাসের ছুটিতে আসলো। যদিও এমার্জেন্সি থাকলে সেই ছুটি ক্যান্সেল হতে পারে। আর আপুর বিয়েও এই মাসের 28 তারিখ। হাতে গোড়া 14 দিন আছে। আর বাসার সবাই মোটামুটি ব্যস্ত, আর আমার কোনো কাজ নেই। সারাদিন ফাও ঘুরি। সবার ধারণা আমি ছোট মানুষ, আমার দ্বারা কিছু হবে না। এটা কোনো কথা? বাসায় এসেও সবার সাথে খুব মজা করলাম। বাসায় আমি শুধু আম্মুকে ভয় পাই। কিছু হলেই, সুভা এটা করো কেন, সুভা ওটা করবে কেন, সুভা ওটা করবে না, সুভা তুমি বড্ড দুষ্টু হয়ে গেছো। কেন যে ছোট হতে গেলাম। অনার্স 3rd ইয়ার স্টুডেন্ট আমি, আমাকে বলে কিনা বাচ্চা। সারাদিন শেষে ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দিতেই মনে পড়লো সবার প্রিয় সাদাত ভাইয়ের কথা। কেন তা আমার নিজেরই অজানা। হুট করে যেন মাথা ঝেঁকে বসলো। কয়েকটা বড় শ্বাস ফেলে চোখ বন্ধ করলাম ঘুমানোর উদ্দেশ্যে, কিন্তু বেঈমান ঘুমটাও আজ ধরা দিচ্ছে না। আবার ভাবতে বসলাম সাদাত ভাইয়ের কথা। সাদাত রহমান সাদ লোকটাকে আমি জমের মতো ভয় পেলেও এই লোকটা নাকি আমাদের ভার্সিটির প্রাণ ভোমরা। নিঃসন্দেহে সে একজন সুদর্শন পুরুষ। মেয়েরা তো হুমড়ি খেয়ে পড়ে, এমনকি আমার বেস্টু রাত্রিও। কিন্তু জানি না কেন লোকটাকে দেখে এত ভয় আমার কোথা থেকে আসে। এমনিতে তো হরর মুভি দেখেও ভয় পাই না, ভাবলেই মনটা খারাপ হয়ে যায়। সাদাত ভাই আমার সাথে কখনোই কোনো খারাপ আচরণ করেনি। আসলে বলতে গেলে করার সুযোগ পাইনি। আমি তো ওনাকে দেখলেই পালাই। সেবারের কথা, তার সাথে আমার দ্বিতীয় সাক্ষাৎ। নবীন বরণে সবার ড্রেস কোড ছিল লাল। ভার্সিটির 99% মেয়েরই লাল শাড়ি পরেছিল। ছেলেদের ইমপ্রেস করতে সে কি মেকআপ করা, বাবারে বাবা। এক একজনকে চিনতেই সময় লেগেছে কে আসলে কোনটা। আর 100%-এর ভেতর 99% মেয়ে শাড়ি পরলেও বাকি ওই 1% ছিলাম আমি, যে কিনা একটা লাল রঙের কুর্তি পরে মাথায় গোল্ডেন কালারের হিজাব বেঁধেছিলাম। আম্মু বলেছিল আমাকে নাকি ছোট্ট পরীদের মতো লেগেছে।
কিন্তু ভার্সিটি গিয়ে নিজেকে আমার সবার সামনে এলিয়েন মনে হয়েছিল। সেই সবার মাঝে আলাদা আমিকে দেখেও যে কেউ মুগ্ধ হয়েছিল তা আমি জানতাম না। ভার্সিটির ছেলেদের ড্রেস কোড ছিল নীল, কিন্তু নীলের মাঝে নজর কাড়ল সাদাত ভাইয়ের গোল্ডেন কালারের পাঞ্জাবি। মেয়েরা তো সেদিন ওনাকে দেখে মুখ থেকে হায় ছাড়া কোনো কথাই বের করতে পারলো না। বসে বসে এত তেষ্টা পাচ্ছিল, তাই ক্যাফেটেরিয়ার দিকে যাচ্ছিলাম পানি পান করতে। পানি পান করে বের হতেই দেখি সাদাত ভাই একটা ছেলের কলার ধরে নিয়ে একটা রুমে ঢুকলো। আমিও কৌতূহল বশত সেখানে গিয়ে দেখি সাদাত ভাই ইচ্ছে মতো ছেলেটাকে পেটাচ্ছে আর বুলি আওড়াচ্ছে। আর ওইদিকে নজর দিবি? তুই কি মনে করেছিস আমি কিছু দেখিনি? তোর সাহস হয় কি করে আমার সম্পত্তিতে হাত দেওয়ার? হাতটা গুঁড়ো করে ফেলবো একদম। সেদিন এমন ভয় পেয়েছিলাম, বাবা গো বাবা, ওনার সম্পত্তিতে হাত দিয়েছে বলে এত মারবে? আল্লাহই জানে ওনার বাড়িতে না গাড়িতে হাত দিয়েছিল। কি ভয়ঙ্কর! করিডোর দিয়ে যাচ্ছিলাম আর নিজে নিজে জোরেই কথাগুলো বলছিলাম। এর মধ্যেই পাশে থেকে কেউ বলল, ও আমার নারীতে হাত দিতে চেয়েছিল, যা আমার কাছে বাড়ি গাড়ির থেকেও বেশি। তা আমার কাছে অমূল্য সম্পদ। আমি চোখ বড় বড় করে সাদাত ভাইকে পাশে দেখে ভো দৌড় দিয়েছিলাম। ভয়ে সব হিতাহিত জ্ঞানী ভুলে গিয়েছিলাম, যে কোনো উত্তর না দিয়েই দৌড় দিয়েছিলাম সেদিন। তারপর থেকেই শুরু ওনার থেকে আমার পালানো। রুমের সাথে অ্যাটাচড মিনি টেরেসে বসে আছে সাদাত। তার চোখ দুটো ছলছল করছে। মাথার ঝাঁকা চুলগুলোতে একবার হাত বুলিয়ে চোখ বুঝল সে। কিছুক্ষণ পর চোখ খুলে তাকালো ওই শূন্য গগনে। রুমের স্টাডি টেবিলে ফোনটা অনবরত ভাইব্রেট হচ্ছে, কিন্তু তাতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। খুব একা লাগছে তার। তার কাছে সব থাকতেও যেন তার বুকটা খালি। যে জানে এটা কিসের শূন্যতা, কিন্তু সে নিরুপায়। দুইবার নক করেও যখন সাদিয়া ভাইয়ের থেকে কোনো জবাব পেল না, তাই দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে সাদাত রুমে নেই, অথচ ফোনটা টেবিলে বাজছে। তার মানে সাদাত রুম থেকে বের হয়নি। হাতে কফির মগটা নিয়ে এগিয়ে গেল টেরেসের দিকে। আজ তার ভাইয়ের মনটা ভীষণ খারাপ। সাদাতের মন খারাপ হলে টেরেসে বসে শূন্যে তাকিয়ে থাকে, এটা তার অভ্যাস। সাদিয়া ভাইকে দেখে মুচকি হাসলো। সেও গিয়ে সাদাতের পাশে বসলো। খুব শান্ত গলায় ডাকলো সে, সাদ। সাদাত শূন্য থেকে নিজের দৃষ্টি সরিয়ে সাদিয়ার দিকে তাকালো। সাদিয়ার হাসি মুখটা দেখলে সব ক্লান্তি দূর হয়ে যায়। সাদাতও মুচকি হাসলো, কিন্তু হাসিটা ছিল বিষণ্ণতায় ঘেরা, যা সাদিয়া স্পষ্ট বুঝতে পারল। সাদিয়া কিছু বলার আগে সাদাত সাদিয়ার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। তার মা মারা যাওয়ার পর থেকেই বোনই তাকে মানুষ করেছে, সুশিক্ষা দিয়েছে। তার বাবাও যথেষ্ট করেছে, কিন্তু সাদাতকে তেমন সময় তিনি দিতে পারতেন না, কারণ একটাই ব্যস্ততা। কিন্তু মনে প্রাণে চেষ্টা করতেন, তাই হয়তো তার প্রতি সাদাতেরও কখনো কোনো অভিযোগ শোনা যায়নি। সাদাতের পরিবার বলতে তার বাবা, বড় বোন সাদিয়া আর তার দাদি। আত্মীয় বলতে ফুফু মামা আছে। সাদাত নীরবতা ভেঙে বলল, জি, ও আমায় কেন বুঝে না? কেন আমার থেকে দূরে পালায়? আমি কি এতটা খারাপ? সাদিয়া হালকা হেসে সাদাতকে বলল, আসলে হয়েছে কি বলতো, ও তো তোকে কখনো সাধারণভাবে পায়নি। তোর কথা শুনে বুঝতে পারলাম সুভা তোকে সবসময় দৃঢ় অবস্থাতেই দেখেছে, আর স্বাভাবিকভাবেই যে তোর ওই রূপ দেখবে সেই ভয় পাবে। এতে সুভার কোনো দোষ নেই। জি, আমি তো চাই ওর ভয় ভাঙাতে, কিন্তু ও তো আমাকে সেই সুযোগও দেয় না। আমাকে দেখা মাত্র ছুটে পালিয়ে যায়। জানো আজ কি করেছে? ক্যাফেটেরিয়ায় আমাকে দেখে খাবার ফেলেই ব্যাগ নিয়ে ভোঁদর দিয়েছে। ওর থেকে নিজেকে লুকিয়ে রেখেছিলাম, কিন্তু সাব্বির আর তমাল আমার সব প্ল্যান ভেস্তে দিল। সাদিয়া শব্দ করে হেসে দিল। আচ্ছা, তো এই জন্য সাব্বির তখন থেকে ফোন দিয়ে যাচ্ছে? আমাকেও কয়েকবার ফোন দিয়ে জিজ্ঞাসা করলো ভাই কই। কিন্তু যাই বলিস না কেন, সুভা মেয়েটা অনেক কিউট, লাইক লিটল অ্যাঞ্জেল। আর অ্যাঞ্জেলরা তো একটু ভীতু টাইপেরই হয়। তো ভাই আমার, একদম হার মানবি না। সুভাকে নিজের অনুভূতির দ্বারা পরিচয় করাও। সাদাত একটা শ্বাস ফেলে বলল, দেখি, ওর জন্য আমার অনুভূতিরা শীর্ষে চলে গেছে। এখন আর চাইলেও আমি ওর সাথে প্রেম করতে পারবো না। সাদিয়া অবাক হয়ে বলল, মানে? সাদাত সাদিয়ার কোল থেকে উঠে সাদিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, I need her as my wife. ঘুম থেকে উঠেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম। চোখ বন্ধ করেই হাসি দিয়ে চোখ খুললাম। ফ্রেশ হয়ে বের হতেই দেখি বাবা রেডি হয়ে মাত্র ডাইনিং টেবিলে বসলো। মা এদিক সেদিক ছোটাছুটি করছে। মায়ের কাছে গিয়ে বললাম, আম্মু আমি কি কিছু হেল্প করব? তুমি তো ঘেমে গেছো, একটু রেস্ট নাও। আম্মু মিষ্টি হেসে বলল, না,
মা, কিছু করতে হবে না তোমায়। এই যে বললে, তাতেই আমি অনেক খুশি হয়েছি। আমার কাজও প্রায় শেষ, এখন গোসল করতে যাব। তুমি গিয়ে টেবিলে বসো। পড়া কমপ্লিট হয়েছে? আমি লক্ষ্মী মেয়ের মতো ওপর নিচ মাথা দুলিয়ে বললাম, ইয়েস আম্মু। সকালের ব্রেকফাস্ট শেষ করে আম্মুকে নিয়ে চললাম ভার্সিটির উদ্দেশ্যে। আমার সাইডের জানালার কাঁচটা নামিয়ে দিয়েছি। যদিও রোদ ছিল প্রচুর, কিন্তু কেন যেন এই রোদকে উপেক্ষা করে বাইরের হাওয়া গায়ে লাগাতে ইচ্ছে হলো। কিছুক্ষণ পর লাগলো এক বিশাল জ্যাম। বাংলাদেশ মানেই তো এখানের বিখ্যাত ট্রাফিক জ্যাম। মাঝে মাঝে নিজেকে খুব গর্বিত মনে হয়। আমি সুন্দর ভাব নিয়ে বিদেশিদের বলতে পারবো, এত সুন্দর জ্যাম লাগে কি তোমাদের দেশে? এটা শুধু আমাদের দেশেই সম্ভব, এবং আমি আমার দেশকে খুব ভালোবাসি। পরক্ষণেই মনে হয় আমি কি আমার দেশ সম্পর্কে ভালো বলছি না খারাপ। খারাপ উত্তরটা মাথায় আসতেই দেশ মাতার কাছে কয়েক হাজার বার ক্ষমা চেয়ে নিই আমি। কিন্তু এটা সত্যি, আমি এই ট্রাফিক জ্যামের প্রতি চরম বিরক্ত। 2টা ক্লাস শেষ করে ক্যাফেটেরিয়ার ডান পাশে বেঞ্চিতে বসে আছি, আমি আর রাত্রি। আমি আপাতত আর চোখে রাত্রিকে দেখতে ব্যস্ত। তার নতুন বউয়ের মতো লজ্জায় রাঙা মুখটা দেখে আমি খুবই বিরক্ত। এই নিয়ে 7 বার জিজ্ঞাসা করেছি কাহিনী কি, কিন্তু সে লজ্জায় নিচু হয়ে আছে। তাই এবার খুব বিরক্ত হয়ে উঠে যেতে নিলেই রাত্রি আমার হাত ধরে আটকে বলল, আরে কই যাচ্ছিস? আমি এবার বজ্র কণ্ঠে বললাম, তো কি, আমি এখানে তোর লজ্জায় রাঙা মুখটা দেখতে বসে থাকবো? কখন থেকে জিজ্ঞাসা করছি কি হয়েছে, কিন্তু তুই তো বলার নামই নিসনি। এবার বল, নয়তো থাপ্পড় খাবি। রাত্রি আমার লজ্জা পেতে শুরু করতেই আমি বাই বলে চলে যেতে নিলেই রাত্রি আমাকে থামিয়ে বলতে শুরু করলো, আসলে আমার বিয়ে ঠিক হয়েছে। আমি সাথে সাথেই বললাম। সে তো ভালো কথা। কি, তোর বিয়ে ঠিক হয়েছে সেটা তুই এখন আমায় বলছিস? কুত্তা, তুই দূর হ আমার চোখের সামনে থেকে। তুই আজ থেকে আমার শত্রু। রাত্রি অসহায়ভাবে বলল, বিয়ের খবরটার জন্য শত্রু বানিয়ে দিলি? আমি চটে গিয়ে বললাম, শত্রু বানাইনি তো তোকে, আমি মহাশত্রু বানাইছি। সর। রাত্রি আমার হাত ধরে বলল, হুট করেই আমার বিয়েটা ঠিক হলো পরশুদিন। বাসায় গিয়ে শুনি আমার বিয়ে ঠিক হয়ে গেছে, অথচ আমায় দেখতে পর্যন্ত আসেনি। আমি আর চোখে রাত্রির দিকে তাকিয়ে বললাম, ছেলের নাম কি, কি করে, কোথায় থাকে, সব বায়োডাটা আমায় দিবি। আমার বেস্টুকে তো আমি বানের জলে ভাসিয়ে দিতে পারি না। রাত্রি হেসে পড়ল। এই না হলে আমার বেস্টু? ছেলের নাম বিভোর, মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছে, বাসা ধানমন্ডি। দেখতে মাশাআল্লাহ, আমার খুব পছন্দ হয়েছে। আমি বিজ্ঞদের মতো করে বললাম, ঠিক আছে, তোর যেহেতু পছন্দ হয়েছে আমি মানা করব না। আমি রাজি তোর বিয়েতে। কয়েক সেকেন্ড চুপ থেকে দুজনেই হাহা করে হেসে দিলাম। আমাদের হাসির মাঝে একটা ছেলে এসে বলল, এখানে শুভা তানজিমকে? আমি জবাব দিলাম, জি আমি। কিছু বলবেন? ছেলেটা বলল, জি, আপনাকে V9 রুমে ডেকেছে। আমি পাল্টা প্রশ্ন করলাম, কে ডেকেছে? ছেলেটা কোনো রকম বলল, সাদাত ভাই। সাদাত ভাইয়ের নাম শুনেই আমার চোখ বড় বড় হয়ে গেল। ছেলেটা তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো, কিন্তু আমার তো অবস্থা খারাপ, মাথায় ঘুরছে। আমি তো কোনো অন্যায় করিনি, এমনকি সাদাত ভাইয়ের কোনো রুলসও ভঙ্গ করিনি, তাহলে আমাকে কেন ডাকলো? আমার যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছা নেই। রাত্রির দিকে তাকাতেই দেখি তার চোখ চকচক করছে খুশিতে। আমি রাগে বললাম, তুই আসলেই আমার মহাশত্রু। V9 রুমের সামনে দাঁড়িয়ে আছি, ভেতরে যেতে খুবই ভয় লাগছে। রাত্রিটা কে ও এখন ধরে পিটাতে ইচ্ছা করছে। কিভাবে আমাকে একা এখানে ফেলে চলে গেল? অসভ্য মহিলা, কি যে করি। ভেতরে যেতেও মন চাচ্ছে না, আর না গিয়েও উপায় নেই। সাদাত ভাইয়ের কথা অমান্য করলে না জানি আর কত কিছু সহ্য করতে হয়। আমার এখন এত কান্না পাচ্ছে, ভাষায় প্রকাশ করার মতো না। মাথায় আজগুবি সব চিন্তা আসছে। আচ্ছা, উনি কিসের জন্য আমাকে ডেকেছে? উল্টাপাল্টা কিছু করবে না তো? আল্লাহ রক্ষা করো আমাকে। আল্লাহর নাম নিয়ে দরজাটা একটু ফাঁকা করলাম, দেখি সাদাত ভাই কোমরে হাত দিয়ে উল্টো দিকে ফিরে আছে আর বারবার আশপাশ করছে। নিজে নিজে কি যেন বিড়বিড় করছে। আমি একটা ঢোক গিললাম। একবার মনে হচ্ছে ছুটে এখান থেকে পালিয়ে যাই, কিন্তু ইনি যে আবার কেন ডাকছে তাও জানতে আগ্রহ জন্মাচ্ছে। যখন আকাশ পাতাল ভাবছিলাম, তখন দেখি ভিতর থেকে সাদাত ভাইয়ের ডাক, বাইরে কি করছো? ভেতরে আসো। ওনার হঠাৎ বলা কথায় হকচকিয়ে পড়ে যেতে নিলে দরজা ধরে কোনো মতে নিজেকে সামলে নিলাম।
সাদাত ভাইয়ের চোখের দিকে তাকাতে পারছিলাম না, কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। সাদাত ভাই আবার বললেন, বসো চেয়ারটাতে। আমি আমতা আমতা করে বললাম, না আমি ঠিক আছি এখানেই। সাদাত ভাই এক ভ্রু উঁচু করে তাকাতেই ধপ করে বসে পড়লাম চেয়ারটাতে। সাদাত ভাই আমার ঠিক অপোজিটের চেয়ারটাতে বসলো। আমি শুধু তাকিয়ে দেখছিলাম। সাদাত ভাই হালকা হেসে বলল, এত যন্ত্রণা দিচ্ছ কেন আমায়? আমার মনে হলো সিরিয়ালের মতো কয়েকটা ঠাস ঠাস করে মাথায় বাজ পড়লো। আমি ওনাকে তাও যন্ত্রণা দিই? হাউ? অবাক চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, আমি আপনাকে যন্ত্রণা দিই? কি বলছেন এসব? আপনার সাথে কথাই তো বলি না। সাদাত ভাই এবার একটু ধমকে সুরে বলল, সেটাই তো আমাকে যন্ত্রণা দেয়। কেন কেন আমাকে অ্যাভয়েড করছো? কেন আমাকে দেখলেই পালাও? আমি তোমাকে চাই। তোমার অবহেলা আমাকে এত যন্ত্রণা দেয় যে তা কিভাবে তোমাকে বুঝাবো। প্লিজ আমাকে অ্যাভয়েড করা বন্ধ করো। আমি তোমাকে সময় দিব, যতটা তুমি চাও। প্লিজ আমাকে বোঝার চেষ্টা করো। সাদাত ভাইয়ের কথা শুনে স্তব্ধ হয়ে আছি। কি বলবো নিজেই বুঝতে পারছি না। হঠাৎ যেন তার প্রতি ভয়টা আর কাজ করছে না, অথচ এখন আমার তাকে ভয় পাওয়া উচিত। সাদাত ভাইয়ের টলমলে চোখ দেখে আমার মুখে আর কোনো কথাই আসছে না। হঠাৎ নিজেকে শক্ত করে সাদাত ভাই হুট করে চলে গেলেন রুম থেকে। আর আমি ভাবতে বসলাম, এখন আমার কি করা উচিত। উনি কি আমাকে বোঝালো না থ্রেট দিল, তাই বুঝলাম না। কিন্তু এটা বুঝেছি উনি হয়তো আমার ইগনোরেন্স পছন্দ করছে না। কিন্তু তাতে আমার কি? আমি তো ওনাকে ভয় পাই। কিন্তু তখন ওই সময় ওনাকে আমার একদমই ভয় লাগেনি, বরং ওনার প্রতি কেমন একটা দুঃখ দুঃখ ফিলিংস আসছিল। কি করি? রুম থেকে বেরিয়ে করিডর দিয়ে হাঁটছি আর একা একা ভাবছি। এর মধ্যেই রাত্রি ঝড়ের বেগে আমার কাছে এসে এটা সেটা জিজ্ঞাসা করেই যাচ্ছে। কি রে, কেন ডেকেছিল সাদাত ভাই? কি বললো? আরে বল। আর আমি ভাবছি কি বলবো রাত্রিকে। আমি নিজে কনফিউজড হয়ে যে আসলে আমার সাথে হয়েছেটা কি। কিন্তু একটা বিষয় আমার ভালো লেগেছে যে সাদাত ভাই আমার সাথে কোনো প্রকার অসভ্যতামি করেনি, এমনকি আমার হাত পর্যন্ত স্পর্শ করেনি। এদিকে রাত্রির প্রশ্নের গতি বেড়েই যাচ্ছে। অসহায় হয়ে একটা বড় শ্বাস ছাড়লাম। অনেকক্ষণ ধরে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে দাঁড়িয়ে আছে সাদিয়া। সে এসেছে তার ফিয়ান্সের সাথে মিট করতে। বলেছে মলের সামনে দাঁড়াতে। সাদিয়া ও লক্ষ্মী মেয়ের মতো এখানে এসে দাঁড়িয়ে আছে। এত রোদের মাঝেও সে রাস্তার পাশে দাঁড়ানো, একবারও ভিতরেও যায়নি, আর যাত্রী ছাউনিতে গিয়েও দাঁড়ায়নি। প্রায় ৪৫ মিনিট পর সাদিয়ার ফোন আসে। স্ক্রিনে ভেসে উঠেছে আসিফ নামটা দেখা মাত্রই সাদিয়ার ঠোঁটে হাসি ফুটে ওঠে। কল রিসিভ করে কানে নিতেই সাদিয়ার মুখটা গম্ভীর হয়ে গেল, কেননা ওই পাশ থেকে আসিফ তাকে জানালো, সরি সাদিয়া, আসলে মিটিংয়ে ফেসে গেছি, তাই আজ হয়তো মিট করা হবে না, কিন্তু অবশ্যই আমরা মিট করব, কিন্তু অন্য সময়ে। ঠিক আছে বেবি, প্লিজ মন খারাপ করো না। সাদিয়া নিজেকে সামলে নিয়ে বলল, না না ঠিক আছে, খুব বেশি ব্যস্ত তাই না? ওপাশ থেকে আসিফ বলল, হ্যাঁ জানোই তো এখন একটা ক্রাইসিসের মধ্যে আছি, টাকার খুব দরকার, তাই আসলে। সাদিয়া উৎসুক হয়ে বলল, কত টাকা দরকার তোমার? আমি কি তোমাকে হেল্প করতে পারি? ওপাশ থেকে আসিফ বলল, এত বেশি না, 20 লাখ, কিন্তু তুমি চিন্তা করো না, সব অ্যারেঞ্জ হয়ে যাবে। যতই হোক আমি তো আর হবু শ্বশুর বাড়ি থেকে টাকা নিতে পারবো না। সাদিয়া আসিফকে চুপ করিয়ে বলল, কেন পারবে না? আমার টাকা কি তোমার টাকা নয়? আমি এক্ষুনি আমার ব্যাংক থেকে তোমার ব্যাংকে 25 লাখ টাকা ট্রান্সফার করে দিচ্ছি, তুমি আর টেনশন করো না। আসিফের গলায় খুশি খুশি ভাব, তবুও সাদিয়াকে বলল, এটার কি দরকার ছিল সাদিয়া? আমি ম্যানেজ করে নিতাম, হয়তো লোন নিতে, হয়তো তাতে কি। সাদিয়া আবার শাসনের সুরে বলল, কেন লোন নিতে হবে কেন? আমার টাকা মানেই তোমার টাকা, তাই এখন চুপ করে নিজের কাজ করো। ফোনটা কেটেই সাদিয়া কান্নায় ভেঙে পড়ল। সে খুব আশা নিয়ে নিজেকে সাজিয়ে এসেছিল আসিফের সাথে দেখা করবে বলে, কিন্তু হয়তো তার ভাগ্যে নেই। হঠাৎ একটা লোক সাদিয়ার দিকে একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, এই যে মিস, আপনার কান্নার জন্য তো সব মেকআপ উঠে গেল, এবার কি হবে? তাড়াতাড়ি পানিটা খেয়ে চোখটা মুছে নিন, নয়তো বাচ্চারা ভূত ভাবতে পারে, এমনকি আপনিও আয়নায় দেখে ভয় পেতে পারেন, কেননা আপনি নিজেও তো একটা বাচ্চা। সাদিয়া এবার চটে গেল। লোকটা কি তার বয়সটা নেই যে এভাবে তাকে বাচ্চা বলছে? ঠিক
ঠিক সময় সে বিয়ে করলে এখন তার বাচ্চারা স্কুলে যেত। হ্যাঁ, আপনি কি আমার বয়স জানেন? হুট করে বাচ্চা বলে দিলেন। লোকটা বাঁকা হেসে বলল। রাস্তায় এমন ফ্যাচফ্যাচ করে তো বাচ্চারাই কাঁদে, তাই না? সাদিয়ার এবার হুঁশ এলো। আসলেই তো, সে তো ভুলেই গেছিল সে রাস্তায় আছে। তাড়াতাড়ি চোখটা মুছে নিল। আস্তে আস্তে রুবাপুর বিদায় হওয়ার দিন ঘনিয়ে আসছে। পরিবারের বড় মেয়ের বিয়ে, তাই সবকিছুই জাঁকজমকপূর্ণ হতে হবে। কোনোখানেই রাখছে না কোনো ত্রুটি। আমার দুলাভাই একজন বিজনেসম্যান। হ্যাঁ, বিজনেসম্যান আমার একদম পছন্দ না। তারা পরিবারকে কখনো সময় দিতে পারে না, সব সময় কাজ দেখায়। কিন্তু আপু তো আরফান ভাইয়া বলতে পাগল। আপু আর ভাইয়ার 2 বছরের রিলেশনশিপ। একে অপরকে খুব ভালোবাসে, আর ভাইয়া আপুকে যথেষ্ট সময় দেয়। কিন্তু আরফান ভাইয়ার অতিরিক্ত পজিটিভনেস আপুর বিরক্তির কারণ। বরং আমি বলবো আমার বোনটা একটা নিরামিষ, সারাক্ষণ বয়ে ডুবে থাকে। কাল রাত্রির সাথে প্যাচাল পাড়তে পারতে কখন ঘুমিয়েছি খেয়াল নেই। ফোনের শব্দে ঘুম থেকে জাগ্রত হলাম। হাতে ফোনটাও খুঁজে পাচ্ছি না। অবশেষে পেটের নিচে ফোনটা পেয়ে রিসিভ করে কানে নিলাম। ঘুম ঘুম কণ্ঠে বললাম, আসসালামু আলাইকুম। কে? ওপাশ থেকে হাসির শব্দ শোনা গেল। তারপর হাসি থামিয়ে বলল, আমার ঘুমকুমারী ছোট বউয়ের এখনো ঘুম ভাঙেনি? আমি মুখ থেকে বিরক্তি হওয়ার শব্দ বের করে বললাম, ওই দোকানদার নিজের বউরে ফোন না দিয়ে আমার লগে কি? আমার স্বাদের ঘুম। আরফান ভাইয়া হো হো করে হেসে দিল। তারপর বলল, আচ্ছা, আমি দোকানদার কিভাবে হলাম? আমি এবার বিছানায় আসন করে বসে বললাম, আপনার কাজ কি? বিজনেস মানে ব্যবসা, সহজ ভাষায় বেচা কেনা। আর যারা বিক্রেতা তাদের সহজ ভাষায় বলে দোকানদার। বুঝলেন আমার সৎ জামাই? আরফান ভাইয়া আবার হেসে বলল, আমার লজিক উইনের লজিকের জোর আছে। আমি হালকা হেসে বললাম, কি আমার আবার লাগাইছেন? আমার জামাই শুনলে আপনারে ঠ্যাঙাইব। আরফান ভাইয়া বিড়বিড় করে বলল, অলরেডি একবার ঠেঙ্গানি খাওয়া হয়ে গেছে। যদিও ক্লিয়ার ভাবে বুঝিনি কি বলল, তাই আবার জিজ্ঞেস করলাম, কি বললেন? বুঝিনি, আবার বলুন। আরফান ভাইয়া কোনো মতে বলল, আরে কিছু না, তা বলো কেমন আছো? ভয়ঙ্কর আছি। আরফান ভাইয়া আমার উত্তরে অবাক হয়ে বলল, ভয়ঙ্কর মানে? আমি মুচকি হেসে বললাম, ও মা, ভয়ঙ্কর মানে বোঝেন না? আপনাকে যে কে ডিগ্রি দিল? আরফান ভাইয়া এবার সিরিয়াস হয়ে বলল। শুভা, আমি হালকা হাসার চেষ্টা করে বললাম, সরি। আরে ভয়ঙ্কর মানে খুব ভালো। আপনার শ্বশুরবাড়ির কেউ আমাকে পাত্তাই দেয় না। আপনার বউ আমার মুখে খাবার তুলে দেয়, পায়ের উপর পা তুলে খাচ্ছি, তাই বলেছি ভয়ঙ্কর ভালো আছি। কথাটা শেষ হওয়ার সাথে সাথে দুজনেই হেসে দিলাম। বেশ কিছুক্ষণ কথা বলে ফোন রাখলাম। আজ শুক্রবার বিধায় কেউ ঘুমে ডিস্টার্ব করেনি। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিলাম। আজ আমি আর রুবাপু যাব শপিং করতে। বাকি সবার শপিং হলেও আমারটা আমিই করব, কেননা আমার জন্য যেই লেহেঙ্গা এনেছে তা আমার বিন্দু মাত্র পছন্দ হয়নি। তাই আজ আবার লেহেঙ্গা সহ হলুদ বৌভাত ঘরোয়া রীতির জন্য শাড়ি কিনবো। আপু আমাকে বসুন্ধরা যাওয়ার জন্য জোর করছিল, এক ধমকে চুপ করিয়ে দিয়েছি। ওখান থেকে যে দামে আমি একটা ড্রেস নিব, তার থেকে বাইরে থেকে 3টা কেনা যাবে। জামা পরে তো আমি মানুষকে বলে বেড়াবো না যে আমি বসুন্ধরা থেকে নিয়েছি। আমার কাছে জামাটাই মুখ্য, কোথা থেকে নিয়েছি সেটা নয়। অনেক ঘুরে আমি স্টার্ন প্লাজা থেকে 2টা লেহেঙ্গা নিয়েছি, আর কিছু জুয়েলারি, শাড়িও নিয়েছি। যমুনা ফিউচার থেকে বাকি শপিং শেষ করলাম। বাসায় ফেরার সময় রাস্তায় এত জ্যাম ছিল, গাড়িতে বসেই কাটিয়েছি প্রায় ঘন্টা 2। আরফান ভাইয়াও এসেছিল, কিন্তু তাহার জরুরি কনফারেন্স থাকায় ছুটল। আরফান ভাইয়া যাওয়ার আগে আমার হাতে একটা বক্স ধরিয়ে দিয়েছে। সেটা খোলার জন্য আমার অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করেছে। চেয়েছিলাম গাড়িতেই খুলতে, কিন্তু আপু জোর করে হাত থেকে নিয়ে পেছনের সিটে রেখে দিল। তারপর ধীরে সুস্থে আপু ড্রাইভ করা শুরু করলো। বাসায় এসে এক দৌড়ে বক্সটা নিয়ে রুমে চলে গেলাম। তাড়াতাড়ি র্যাপিং পেপার ছিঁড়ে একটা মিডিয়াম সাইজের বক্স আবিষ্কার করলাম। বক্সটা খুলতেই আমি একটা কিউট শিনচানের সফট টয়। এটা তো ভালোই দুর্লভ। আমি কত খুঁজেছি কিন্তু পাইনি। তারপর হাতে পেলাম একটা রঙিন কাগজে মোড়ানো প্যাকেট। প্যাকেটটা খুলতেই নজরে এলো সুন্দর একটা লেহেঙ্গা।
আমি অবাক, এত সুন্দর কালো পাথরে কাজ করা। আমার সবচেয়ে ভালো লেগেছে দোপাট্টা। লেহেঙ্গাটা হালকা কাজের কিন্তু বেশ গর্জিয়াস। তারপর হাতে এলো 5টা বক্সে বিভিন্ন রকমের চকলেট। ইয়ম! পরক্ষণে সবার প্রথমে মাথায় এলো আরফান ভাইয়া আমার জন্য যদি লেহেঙ্গা কিনেই থাকে তাহলে আমাকে আগে কেন বললো না? আমি লেহেঙ্গা কেনার সময়ও মানা করিনি, তাহলে কি ভাইয়া আর দেয়নি? কে দিল? তাড়াতাড়ি ফোন লাগালাম আরফান ভাইয়াকে। আরে ঘুমকুমারি, এত তাড়াতাড়ি আমাকে মনে পড়লো? মাত্র বের হলাম কনফারেন্স থেকে, বলো। আমি সরাসরি বললাম, ভাইয়া আমাকে কি গিফট করেছো তুমি? আরফান ভাইয়া থতমত খেয়ে বলল, কেন, পছন্দ হয়নি? আমি আবার বললাম, অনেক পছন্দ হয়েছে, এবার বলো গিফট কি করেছো আমাকে? আরফান ভাইয়া কথা ইতস্তত করছে, তারপর সিরিয়াস হয়ে বলল, শোভা, তুমি কি আমাকে জেরা করছো? আমি হাত ছেড়ে বললাম, যেটা তো আমি আমার বাপকেও করি। তা এটা বলো, তুমি যখন আমার জন্য লেহেঙ্গা কিনেছই, তাহলে আমাকে লেহেঙ্গা কেনার সময় মানা করলে না কেন? এখন আমি 3টা লেহেঙ্গা কিভাবে পরবো? আরফান ভাইয়া একটু হাত ছেড়ে বলল, সমস্যা কি, 3 দিনে 3টা পড়বে। আচ্ছা, আমার এখন একটা মিটিং আছে, আমি তোমার সাথে পরে কথা বলি, ঠিক আছে শোভা? আমি কিছু বলার আগেই ভাইয়া ফোন কেটে দিল, আর আমি মনের সুখে চকলেট খাচ্ছি আর শপিং গুলো দেখছি। মাত্র গোসল করে বেরিয়েছে সাদাত, হঠাৎ তার উপর আক্রমণ হলো। সাদাতকে বিছানায় ফেলে তার উপর উঠে ক্ষিপ্ত গলায় বলল, শালা, তোকে কে বলেছে আমার শালিকাকে লেহেঙ্গা গিফট করতে? আজকে যেই প্যাচে পড়েছিলাম, আল্লাহ বাঁচাইছে, হারামি। সাদাত আরফানের কথা শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে, তারপর বলল, ধুর হ শালা, কি ভার, সর আমার বুকে, আমি দিব না তো তুই দিবি? আরফান সাদাতের উপর থেকে সরে বিছানায় বসে পড়ল। সে যা খুশি দে, কিন্তু আমাকে একটু বলবি তো? আমাকে যেভাবে চেপে ধরছিল, আল্লাহ, একটুর জন্য ধরা খাই নাই। বলে, আমাকে কি গিফট করছো বলো তো? সাদাত শব্দ করে হেসে দিল, বাম হাতের ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে বলে উঠল, এটাই আমার সুবা। সকাল থেকে বাবাকে তাড়া দিচ্ছি। আজ বাবার ভার্সিটির সকল প্রফেসরদের বিয়ের ইনভাইটেশন দেয়া হবে, তাই আমিও বাবার সাথে গিয়ে আমার ভার্সিটিতে চলে যাব। আর আমিও বেশ কতগুলো কার্ড সাথে নিয়েছি, যারা যারা বাদ পড়েছে তাদের ইনভাইট করতে হবে। যাওয়ার পথে এত গরম লাগছিল, তাই আইসক্রিম কিনে খেতে খেতে ভার্সিটির ভেতরে যাচ্ছি। বাবা আমাকে নামিয়ে দিয়ে সাথে সাথেই তার ভার্সিটির উদ্দেশ্যে রওনা হয়েছে, আর আমি আনমনে আইসক্রিম খেতে খেতে হাঁটছিলাম। সামনে কারো ধাক্কায় বেচারা আমার আইসক্রিম নিচে মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। এত কান্না পাচ্ছিল, কোমরে হাত দিয়ে সামনে তাকাতেই দেখি সাদাত ভাইয়ের মুখ। আচ্ছা, এই লোকটার কি আর কোনো কাজ নেই দুনিয়ায়? এই আমি কেন বারবার এই ব্যাটার সাথেই ধাক্কা খাই? কোনো মতে ঝোঁক গিলে কোমর থেকে হাত নামিয়ে চোখ নিচে নামাতেই সাদাত ভাই বলল, চোখ নিচে নামালে কেন? তাকাও আমার দিকে, লুক। আমি ভয়ে আরো চোখটা বন্ধ করে রাখলাম, হাত কাঁপছে। সুবার অবস্থা দেখে সাদাতের মেজাজ গেল বিগড়ে। এই মেয়ে তাকে এত কেন ভয় পায়? বেশ ধমকের সুরেই বলল, ওপেন ইউর আইজ, ড্যাম ইট। সাদাত ভাইয়ের চিৎকারে আমি কেঁপে উঠলাম। তাড়াতাড়ি চোখ খুলে ওনার দিকে তাকালাম। আমার ছলছল করা চোখগুলো দেখে উনি কেমন যেন দমে গেলেন। নরম সুরে বললেন, হেই হেই, তোমার চোখ লাল কেন? ওনার কথা বলতে বলতেই আমার চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। উনি আমার গালে হাত রেখে বৃথা আঙ্গুলি দিয়ে পানিটা মুছে বললেন, একটু ধমকের জন্য কান্না করে লাগে, ছিঁচকা তুলে। ওনার কথা আপাতত আমার কান পর্যন্ত পৌঁছেছে কিনা বলতে পারি না, কারণ আমি তো ওনার স্পর্শে কাঁপতে ব্যস্ত। উনি আবার কাঁপাকাঁপি দেখে মুচকি হেসে চলে গেলেন। উনি যাওয়ার পরেও 30 সেকেন্ডে একদম স্তব্ধ হয়েছিলাম। শ্বাস আটকে আসছিল। হঠাৎ করে বড় একটা শ্বাস ছেড়ে নর্মাল হলাম। তারপর পেছনে তাকাতেই দেখি সাদাত ভাই আমার দিকেই তাকানো ছিল। আমি তাকাতেই বাইকে স্টার্ট দিয়ে বেরিয়ে গেল, যেন আমার অনুমতির অপেক্ষায় ছিল। আর আমি হাঁ করে তাকিয়ে আছি। তখন থেকে সাদিয়ার ফোনটা বেজে যাচ্ছে, কিন্তু সাদিয়া আপাতত বালিশে মুখ গুজে কান্না করতে ব্যস্ত। আজও আসিফ আসবে বলে আসেনি। খুব কষ্ট পেয়েছে সাদিয়া। কয়দিন পর তাদের বিয়ে, কিন্তু আসিফ তাকে কেন অবহেলা করছে তাই সে বুঝতে পারছে না। কিন্তু অনবরত ফোনের শব্দে সে ঠিকভাবে কান্না করতে পারছে না।
তাই বিছানায় বসে চোখটা মুছে ফোন হাতে নিতেই দেখে সাদাত ফোন দিয়েছে। তাড়াতাড়ি চোখে মুখে পানি দিয়ে ফোন রিসিভ করলো সে। হ্যালো সাদ, বল। সাদাত চিন্তিত গলায় বলল, এতক্ষণ ফোন ধরিসনি কেন তুই? তুই ঠিক আছিস? আমি কি আসবো? সাদিয়া হালকা হেসে দিল সাদাতের পরপর কথায়। না, আসতে হবে না, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই ফোন তুলতে পারিনি। সাদাত একটা হাত ছেড়ে বলল, ভয় পাইয়ে দিয়েছিস একদম। আসিফ ভাইয়ার সাথে দেখা করেছিস? সাদিয়া মুখ চিপে কান্না আটকালো। আসিফের নামটা শুনতেই কেমন যেন কষ্টটা আবার চাড়া দিয়ে উঠল। তাও নিজেকে সামলে বলল, আসলে হয়েছে কি বলতো, ও তো অনেক ব্যস্ত, আজ একটা মিটিং থাকায় আসতে পারিনি। সমস্যা নেই, আমরা পরে দেখা করে নিব। সাদাত নর্মাল ভাবেই বলল। আচ্ছা ঠিক আছে, রাখছি। ফোনটা রাখতে সাদিয়ার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়তে লাগলো। ছোটবেলা থেকেই অনেক কষ্ট করেছে সে, বলতে গেলে এখনো সে ভালোবাসার কাঙাল। তাই তো আসিফের সবটা জানতেও বারবার তার কাছেই ছুটে যায়। রাত্রিকে কার্ড দিতে সে রীতিমতো নাচানাচি শুরু করলো। আপুর বিয়ে, কি মজা কি মজা। আমিও হেসে দিলাম এর কাণ্ডে। মোটামুটি যাদের চিনি সবাইকেই কার্ড দেওয়া হয়ে গেছে। এর মধ্যে দেখি সাদাত ভাই আমাদের দিকে এগিয়ে আসছে। উনি না চলে গেছিল? ধুর, আমিও কি বলি, উনি তো আর এখানে স্টুডেন্ট না যে ক্লাস করে চলে যাবে। নিশ্চিত কোনো কাজে গিয়েছিল। কিন্তু উনি আবার কেন এসেছে? হঠাৎ করেই মাথায় এলো সকালের ঘটনা। চোখ দুটো বড় বড় হয়ে গেল। আচ্ছা, আমার কি এখন পালিয়ে যাওয়া উচিত? এক মিনিট, ওনার হাতে কি? ভাবতে ভাবতে উনি আমার একদম সামনে এসে হাতটায় বাড়িয়ে দিল। ঠোঁটে মিষ্টি হাসি ফুটিয়ে বলল, সকালে আমার জন্যই তো তোমার আইসক্রিমটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই না? আর সকালের ধমকের জন্য সরি। এই নাও তোমার পছন্দের চকোলেট অ্যান্ড বাটার স্কচ আইসক্রিম। আমি ওনাকে মানা করলেও এই আইসক্রিম আমাকে এত এত আদরে ভাবে বলছে, সুভা দেখ আমি কত টেস্টি, আমাকে মানা করবি? আমি জোরেই বলে উঠলাম, কখনোই না। সাদাত ভাই আমার দিকে অবাক হয়ে তাকালো। রাত্রি মোটেও অবাক হলো না, সে আমার অভ্যাস সম্পর্কে অবগত। আমি হেসে তাড়াতাড়ি সাদাত ভাইয়ের হাত থেকে খপ করে আইসক্রিমটা নিয়ে নিলাম। ওনার প্রতি এখন আমার কোনো প্রকার ভয়ই কাজ করছে না। থ্যাংক ইউ বলারও ধৈর্য নেই। মনের সুখে আইসক্রিম খাচ্ছি। সাদাত ভাই রাত্রিকে আরেকটা আইসক্রিম এগিয়ে দিতেই রাত্রি বলল, কিছু মনে করবেন না ভাইয়া, ও আসলে এমনই বাচ্চা টাইপের। আইসক্রিম দেখলে মাথা কাজ করে না। আর তখনও আইসক্রিমকে বলছিল কখনো না, কেননা কল্পনায় দেখেছে আইসক্রিম তার সাথে কথা বলছিল। রাত্রির কথা শুনে সাদাত হেসে দিল। রাত্রি নিজেও হেসে দিল। আমি বেঞ্চিতে বসা ছিলাম, ওখান থেকেই বললাম, এই তুই আমার বদনাম গাইছিস? রাত্রি মাথা ডানে বামে ঘুরিয়ে বলল, কার ঘাড়ে কটা মাথা? ক্লাস শেষ, ভার্সিটি থেকে বের হওয়ার সময় দেখি সাদাত ভাই তার টিমের সাথে দাঁড়িয়ে আছে। তাদের ক্রস করে যেতে গিয়েও আবার ফিরে এসে বললাম, এই যে শুনছেন? সাদাত ভাই অবাক চোখে আমার দিকে ফিরলো। আমি একটু ইতস্তত করে কার্ডটা এগিয়ে দিলাম তার পানে। আমার বোনের বিয়ে, আশা করব আপনার উপস্থিতি, অবশ্যই আসবেন। তারপর সাব্বির ভাই, তমাল ভাই তাদের দিকে তাকিয়ে বললাম, আপনারাও আসবেন কিন্তু? সাদাত ভাই অবাক হয়েই আমার থেকে কার্ডটা নিল। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি অপেক্ষা করবে আমার? আমার মাথা তুলে বললাম, জি। সাদাত ভাই বুঝতে পেরেও বলল, যেহেতু জি বলেছো তাহলে অবশ্যই যাব। আপ্যায়নের দায়িত্ব কিন্তু তোমার থাকবে। কে রাজি? আমি হাঁ করে ওনার দিকে তাকিয়ে আছি। উনি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অবশ্যই আসবো। সাব্বির ভাই আর তমাল ভাইও হেসে দিল। সাব্বির ভাই বলে উঠল, আমরা তো অবশ্যই আসবো বর। সাদাত ভাই হঠাৎ করে সাব্বির ভাইয়ের পায়ে পাড়া দিল। আর সাব্বির ভাই আপাতত পা ধরে নাচছে আর চিৎকার করছে। সাদাত ভাই আমাকে আবার বলল, আমরা সব ভাই আসবো, তুমি নিশ্চিন্তে যাও। আমি এদের কাহিনী ঠিক বুঝতে পারলাম না, তাই হালকা হেসে আসতে নিয়ে আবার পিছন ফিরলাম। সাদাত ভাই সাব্বির ভাইয়ের ঘাড় ধরা ছিল। আমাকে দেখেই ছেড়ে দিয়ে ক্যাবলার মতো হাসলো। আমি একটা হাসি ফেরত দিয়ে বললাম, আর ওই সময়ের আইসক্রিমের জন্য ধন্যবাদ। তখন ধন্যবাদ দিতে পারিনি। সাদাত ভাই গম্ভীর কণ্ঠে বললেন, তোমার ধন্যবাদের জন্য খাওয়াইনি আমি। ও মা, এই না ওনার মুড ভালো ছিল, আবার এমন গম্ভীর হয়ে গেলেন কিভাবে? ওনার এই গম্ভীর আর রাগী ভাব দেখলেই ভয়ে শরীরে কাঁটা দেয়। তাই তাড়াতাড়ি করে স্থান ত্যাগ করলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে ধূপ করে বিছানায় শুয়ে গেলাম।
এখন আমার একটা শক্তিশালী ঘুম দরকার। ঠিকই শুতে না শুতেই ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম। আমি কখনোই দরজা লক করি না, তাই আম্মুর কয়েকবার ডেকেও যখন সাড়া পাইনি তখন চলে গেছে। রাত 9:20 আমার ঘুম ভেঙেছে। হাই তুলতে তুলতে ডাইনিং টেবিলে বসতেই আম্মু বলল, উঠলি কেন? দুপুরে তো না খেয়ে ঘুম দিয়েছিলি, এখনো না খেয়েই থাক। আমি ঠোঁট উল্টে বললাম, আম্মু খিদে পেয়েছে। আম্মু একদম গলে গেল, তাড়াতাড়ি ছুটলো খাবার আনতে। আম্মু যেতেই বাবার দিকে তাকিয়ে হেসে দিলাম, সাথে বাবাও। ভাইয়া আর আপুও হাসছে, কেননা এটা যে আমার পুরনো ট্রিক তা সবাই জানে, এমনকি আম্মুও। তবুও আম্মু আমার এই একটা কথায় একদম গলে যায়, কখনোই রাগ করে থাকতে পারে না। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমি সবার রুমে উকি ঝুঁকি মারছি। এখন আমার চোখে এক ফোঁটা ঘুমো নেই, তাই এখন আমার প্রধান কাজ সবাইকে বিরক্ত করা। আপুর রুমে উকি দিতেই দেখি রুবাবু কানে ফোন নিয়ে মুচকি মুচকি হাসছে। আমি শিওর আরফান ভাইয়ার সাথে প্রেমালাপে ব্যস্ত। আমি বুঝি না কি এমন কথা এরা বলে যে লজ্জায় বিভিন্ন রং ধারণ করে। এখানে থাকলে আমি আরো বোর হয়ে যাব, তাই যথারীতি দরজাটা ভালোভাবে টেনে দিয়ে এগিয়ে গেলাম ভাইয়ার রুমের দিকে। দরজাটা একটু ফাঁকা করে দেখি ভাইয়া বিছানায় বসে আছে, হাঁটুতে কোনোই রেখে, দুই হাতের মুষ্টি কপালে রেখে চোখ বন্ধ করে আছে। কিছুক্ষণ পরপর হাসছে, ব্যাপারটা অনেক সন্দেহজনক। মাথা উঠিয়ে আমাকে দেখেই বলল, আরে শোভামণি, দরজায় কে? ভেতরে আসো। আমি ভেতরে গিয়ে বললাম, ভাইয়া সত্যি সত্যি বলো তো, তুমি একা একা হাসছো কেন? ভাইয়া আমাকে তার পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, এমনি। তার শোভামণির চোখে আজ ঘুম নেই, এভাবে উকি চুকি মারছে। আমি অসহায় গলায় বললাম, দুপুরে ঘুমিয়েছিলাম না, তাই হয়তো। আচ্ছা তুমি হাসছিলে কেন? এমনি এমনি কেউ হাসে না আমি বাদে, এবার বলো কেন হাসছিলে? সত্যি বলবা কিন্তু। ভাইয়া মুচকি হেসে বলল, একটা মেয়ের কথা মাথায় আসায় হাসছিলাম। রাস্তায় দেখা হয়েছিল, বাচ্চাদের মতো কাঁদছিল। আমি বাচ্চা বলাই আবার খেপেও গিয়েছিল। আমি বিজ্ঞদের মতো বললাম, ও তার মানে আমার ভাই প্রেমে পড়েছে। ভাইয়া ভ্রুকুচকে বলল, এখানে প্রেমে পড়ার মতো কি হলো? ও তুমি বুঝবে না, প্রথম প্রথম তো, তাই বুঝতে পারছো না। ভাইয়া আমার কথায় হেসে দিয়ে বলল, আপনি কয়টা প্রেম করেছেন, প্রেম বিশেষজ্ঞ? আমি এবার চিন্তায় পড়ে গেলাম। আসলেই তো, ভাইয়া আমার কথায় হো হো করে হেসে দিল। আর আমি ভাবতে বসলাম, তাহলে কি এখন আমার একটা প্রেম করা উচিত? এই নিয়ে 10 বারের মতো কার্ডে হাত বুলালো সাদাত। তার সুবা আস্তার সাথে ইজি হয়ে কথা বলেছে ভাবতেই তার মনটা নেচে উঠছে। হঠাৎ করে মাথায় এলো সে তো দুই পক্ষ থেকে ইনভাইটেশন পেল, কিন্তু যাবে কোন পক্ষ হয়ে? এক পক্ষে বন্ধু আর এক পক্ষে ভালোবাসা। তারপর চট করে তার সমস্যা সমাধানও করে ফেললো, যাবে বরপক্ষ হয়ে। বিয়ে বাড়িতে দুই পক্ষ হয়েই থাকা যায়। সাদাত কিছুক্ষণ বসে ফোনটা হাতে নিয়ে নিচে চলে এলো। আর এখন একটা ব্ল্যাক কফির প্রয়োজন। ড্রয়িং রুমের সোফায় বসে সাদিয়াকে ডাক দিবে, এর মধ্যে তার সামনে কফি হাজির করে সাদিয়া। সাদাত বোনকে দেখে হেসে দিয়ে কফিটা নিয়ে তার পাশে সাদিয়াকে বসায়। সাদিয়া হেসে হেসে সাদাতের সাথেই কথা বলছে। তাকে দেখে বোঝার ক্ষমতাই নেই যে তার মনে কতটা কষ্ট লুকিয়ে আছে। এদিকে কেউ পুরনো প্রেম নিয়ে ব্যর্থ, তার কষ্ট লুকাচ্ছে, তো অন্যদিকে কেউ প্রথম প্রেমের অনুভূতির জোয়ারে ভাসছে। কেউ তার প্রিয়তমার প্রতি অনুভূতিগুলো অনুভব করছে, তো কেউ আছে তার নিজের জগতে ব্যস্ত। সে এখনো এটাই জানে না যে কেউ তার জন্য প্রতিনিয়ত তার অনুভূতির সাথে লড়াই করছে। ভাগ্য কাকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। আজকের ভালোবাসা কালকের ঘৃণায় না পরিণত হয়ে যায়। আজ আপুর গায়ে হলুদ, সকাল থেকেই সবাই ব্যস্ত। একটু পর ঘরোয়াভাবে প্রথমে হলুদ দিয়ে গোসল করানো হবে, তারপর সন্ধ্যায় অনুষ্ঠানে আবার আপু আর আরফান ভাইয়াকে একসাথে হলুদ দেওয়া হবে, আর মেহেন্দির অনুষ্ঠানও একসাথে হবে। আমার তো তেমন কোনো কাজ নেই। আপুকে সাজিয়ে দিয়ে নিজে একটা হলুদ শাড়ি পরেছি, মাথায় খোপা করে তাতে বেলি ফুল আর গোলাপ কম্বিনেশন করে লাগিয়েছি। আপুর বান্ধবীরা সবগুলো কাজিনদের নাচ কোরিওগ্রাফি করছে। আমি আজ সন্ধ্যায় সবার পারফরমেন্স, ভালোই নাচতে পারলেই হলো। কিছুক্ষণের মাঝে আপুর শ্বশুরবাড়ি থেকে 15 জনের মতো লোক এলো, সবার হাতেই একটা দুটো করে ডালা। আমার এই রং বেরঙের ডালাগুলো দেখতে বেশ ভালো লাগে। এক একটাতে হলুদ, আরেকটাতে শাড়ি, এরকম পরপর কেক। একটা ঘরের মতো কি যেন, আমি ঠিকভাবে চিনিও না। সবচেয়ে অবাক হলাম একটা ডালা দেখে, কেননা সেটাতে ছিল এক গাদা চকলেট, প্রায় 20 মুঠ চুড়ি আর
একটা নীল সিল্কের শাড়ি। ডালাটা এত সুন্দর করে সাজানো ছিল যে কি বলবো। আমি দৌড়ে ওই ডালার দিকে গেলাম। এটার উপরে সুন্দর করে লেখা ফর সুভা। আমি এগোতেই ভাইয়াটা হেসে আমার হাতে ডালাটা ধরিয়ে দিল। আমি কিছু জিজ্ঞেস করব তার আগেই ভাইয়াটা বেরিয়ে গেল। ওমা, উনি এভাবে বেরিয়ে গেল কেন? এখানে তো সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। আশেপাশে তাকিয়ে দেখি যারা সাথে এসেছিল সবাই ভেতরে চলে গেছে। আমিও ভেতরে গিয়ে একজন আপুকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপু, তোমাদের সাথে যে এই ডালাটা নিয়ে এসেছে সে চলে গেল কেন? আপু চারপাশে চোখ বুলিয়ে বলল, কই সবাই তো আছে, আমরা মোট 15 জনই আছি এখানে। আর এই ঢালা তো আমরা কেউ আনিনি। আমি তো অবাক, তাহলে ওই লোকটা কে? কিন্তু এখানে তো আমার নাম লেখা। ডালাটা রুমে রেখে এসে অনুষ্ঠানে মন দিলাম। আপুকে হলুদ দেওয়ার পর সবার আগে আমাকে হলুদে রাঙিয়ে দিল আপু। আমি ঠোঁট উল্টে তাকিয়ে আছি ওর দিকে। এর মধ্যে এক আন্টি বলে উঠল, এমা, এ কি সৌভাগ্য! এবার রুবাইয়ার পর সুবাহার পালা। বিয়ের ফুল মনে হয় ফুটেই গেল, নয়তো এভাবে সবার আগে কনের হলুদ ওর গায়ে লাগতো না। আমি আপু দুইজনই অবাক। এ কি ধরনের কথা? আমি হেসে দিয়ে আন্টিকে বললাম, তা আন্টি, আমার বরটা কোথায় যদি একটু বলতে? সে না হলে আমার বিয়েটা হবে কিভাবে? ইস, যদি এখানে থাকতো, আমার গালের হলুদ তার গালে লাগিয়ে দিতাম। কি রোমান্টিক হতো বিষয়টা বলুন তো। ইস, ভাবতেই ফিলিং অন্যরকম হয়ে যাচ্ছে। আন্টি পুরো দমে গেলেন, নাক ছিটকে বললেন, সি, কি অসভ্য মেয়ে রে বাবা। আমি এবার তাচ্ছিল্যে সুরে বললাম, লও ঠেলা, এখানে অসভ্যতামের কি হলো? আমি যদি না বলতাম আপনি এক্ষুনি বলতেন। বিয়ের পরপরই বাচ্চা নিয়ে নিও, স্বামী কন্ট্রোলে আসবে, শাশুড়ি খুশি হবে, তোমার জীবন ধন্য হয়ে যাবে। যেখানে বিয়ের নামগন্ধই নেই সেখানে বাচ্চাও পয়দা করে নিতেন আপনারা। আমি আপুর বেলায় শুনেছি আপনাদের কথা, তাই আমার বেলায় আর চান্স দিলাম না। আমার কথা শুনে আন্টিরা ভেঙচি কেটে জায়গা থেকে সরে গেল। আপু আমাকে পেছন থেকে ধরে হাসছে আর বলছে, কি দিলি রে শুভ, আমার জীবন ধন্য হয়ে গেল। সেখানে উপস্থিত সবাই হেসে দিল। সাদাত উদাম গায়ে কফি হাতে টেরেসে চলে গেল। মাত্র গোসল করে বেরিয়েছে সে। চুলের পানিগুলো তার জানান দিচ্ছে আরফানেরও গোসল শেষ। সাদাতের রুমে এসে দেখে সে টেরেসে দাঁড়িয়ে আছে, তাই জোরে ডাক দিল। সাদ। সাদাত পেছনে ঘুরে আরফানকে দেখতে পেয়ে রুমে চলে এলো। হঠাৎ তার ফোন টোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে সিন করতেই তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সোবার ঢালা হাতে হাস্যোজ্জ্বল ছবি, তারপর একটা ভিডিও। সাদাত কানে ইয়ারফোন গুঁজে ভিডিওটা সম্পূর্ণ দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। সাদাতকে হাসতে দেখে আরফানও ভিডিওটা দেখলো আর বলল, দেখো আমার শালিকার অবস্থা, আন্টিদের মুখে ঝামা ঘুষে দিছে। সন্ধ্যায় আপুর আর আরফান ভাইয়ার হলুদ আগে হবে, তাই সবাই এদিক সেদিক ছোটাছুটি করছে। আর আমি রুমে এখনো সাজতে ব্যস্ত। 5 মিনিটের মধ্যেই আরফান ভাইয়ারা এসে যাবে। আজ ওই কালো লেহেঙ্গাটা পরেছি, আমার খুব পছন্দ হয়েছে। ওই ডালাতে কালো রঙের রেশমি চুড়ি ছিল, ওইগুলোই পরেছি। ভারী মেকআপ আমার কোনো কালেই পছন্দ ছিল না, তাও আজ একটু সেজেছি। আমার সাজের মধ্যে সবচেয়ে ভালো হয়েছে স্মোকি আইস, আপু করে দিয়েছে। আজ আপুর অনুষ্ঠান, তবুও আপু আমায় নিয়ে ব্যস্ত ছিল। বাইরে গিয়ে দেখি সবাই এসে পড়েছে। আমি আপুকে স্টেজে বসা থেকে দৌড় দিলাম লেহেঙ্গা ধরে। এটা আমার বদ অভ্যাস। এক্সাইটেড হলে আশেপাশে তাকানোর সময় পাই না। ধুপ করে সামনে কারোর সাথে ধাক্কা খেতেই পেছনে পড়ে যেতে নিলাম, কিন্তু তার আগেই কেউ আমার ডান বাহু ধরে বাঁচালো। করতে করতে সামনে তাকাতে দেখি সাদাত ভাই আমার হাত ধরে আছে। এমন ভাবে ধরেছে যেন আমার গায়ে স্পর্শ লাগলে ওনার শরীর জ্বলে যাবে। আজাইরা, 1 মিনিট, উনি এখানে কি করছে? ভ্রু কুচকে ওনার দিকে তাকাতেই উনি বাঁকা হেসে বলল, দেখে চলাফেরা করো, এক্ষুনি তো পড়তে না ধরলে বাচ্চাদের মতো দৌড়াচ্ছ কেন? বাচ্চা বলে বেশ অপমানিত বোধ করলাম, তাই মুখ ফুলিয়ে বললাম, আপনি খাম্মার মতো দাঁড়িয়ে আছেন কেন? আর আপনি এখানে কিভাবে? উনি হেসে আমাকে পাশ কাটিয়ে যেতে যেতে বলল, সেটা তোমার দুলাভাইকেই জিজ্ঞেস করো। উনি যেতে গিয়েও পেছনে ফিরে বললেন, বাই দ্য ওয়ে, অনেক অ্যাট্রাকটিভ লাগছে তোমাকে, কুল ফুল। আমি তো পুরো অবাক। এই লোক বলে কি? এটা আবার কি ধরনের নাউজিবুল্লাহ মার্কা কমপ্লিমেন্ট? হঠাৎ করে মনে পড়লো আমি না ওনাকে ভয় পাই। ভয়টা কি পালিয়ে একদা ভয় পাইতাম হয়ে গেল নাকি? অনেক গবেষণার পর বুঝতে পারলাম সাদাত ভাইয়ের এখানে আসার কারণ। এমা, ছি ছি, আপুর ভাসুরকে কিনা আমি আবার
যে ইনভাইটেশন কার্ড দিয়ে আসছে। যাই হোক, আমি কি জানতাম নাকি যে উনি বড়পক্ষ? আমি তো জানি আরফান ভাই একা, ওনার না কোনো ভাই আছে আর না কোনো বোন। কিন্তু আরফান ভাইয়ের মামাতো ভাই যে এই মিস্টার সাদাত, সেটা আমার অজানা ছিল। আজ কেন যেন এই সাদাত ভাইকে বেশ লাগছে। সাদা পাঞ্জাবিটা একদম শুভ্র রাজ লাগছে। কেন যেন ওনাকে দেখে আজ আমার একদম ভয় লাগছে না। কিন্তু এই গোমরা মুখ কি একটু হাসতে পারে না? সবার সাথে কি গম্ভীর ভাবে কথা বলছে। এখানে আসার পর থেকে দেখছি ফোনের ওপর ফোন। আজব মানুষ, ওনার দিকে তাকিয়ে গবেষণা করছিলাম, এর মধ্যেই বা হাত ঢুকিয়ে দিল রাত্রি। এর টাইমিং আমার একদম পছন্দ না। এই শুভ, কি রে এভাবে ট্যাপ ট্যাপ করে কি দেখিস? এই শর্ত বিরক্ত করবি না একদম। রাত্রি ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, দোস্ত, তোকে তো আজ হেব্বি লাগছে, পুরাই হট। ছেলেরা যে কিভাবে আছে। রাত্রির কথা শুনে সেই লেভেলের মেজাজ খারাপ হলো। মানে এটা কোনো কথা? আজকাল পাবলিক কি সব কমপ্লিমেন্ট দেয়? ছি ছি। আমি আর চোখে রাত্রির দিকে তাকিয়ে দাঁত চেপে বললাম, ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। রাত্রি আমার দিকে এক ভ্রু উঁচিয়ে বলল, এই তুই কি আমার সাথে খারাপ করেছিস? আমি কি করলাম আবার? আমি রাত্রিকে মনে মনে কয়েকবার উদ্ধার করেছি। আপুর গায়ে হলুদ শেষ, এখন মেহেদি অনুষ্ঠান শুরু হবে, সাথে নাচ গান তো রয়েছেই। প্রথমে বাচ্চাদের দিয়ে তা শুরু হবে। আমার কাজিনদের বেবিদের দিয়ে ওদের এক রকমের কস্টিউম পরিয়েছি। দেখতে পুরো বাগানের ফুটন্ত ফুল মনে হচ্ছে। ওদের এক একজনের কাণ্ড দেখে সবাই হাসতে হাসতে শেষ। এই ভালো নাচছে তো আবার ছুটে অন্যদিকে চলে যাচ্ছে। এর মধ্যে এক অবাক করা কাণ্ড ঘটে গেল। মাহিন ভাইয়ের বাবু ইশপিকে সুমি আপুর বাবু রায়ান চট করে গালে চুমু দিয়ে দিল। এটা দেখে সবার চোখ বড় বড় হয়ে গেল। আর ইশপি তো কান্নাই করে দিল। মাহিন ভাইয়া তাড়াতাড়ি উঠে গিয়ে ইশপিকে কোলে নিয়ে থামাচ্ছে। ইশপিকে কোলে নিতেই রায়হান কোমরে দু হাত দিয়ে ভ্রু কুঁচকে মাহিন ভাইয়ার দিকে তাকিয়ে আছে। মাহিন ভাইয়াকে বলে, তুমি ইস্যুকে কেন নিয়েছো? ছাড়ো ওকে, আমি আদর করব। মাহিন করুণ মুখে বলল, অকালপক্ষ রায়ান কি বুঝলো কে জানি, হেসে দিয়ে বলে, ইস, আমার বউ হবে। মাহিন হেসে হ্যাঁ বোধক মাথা নাড়ায়। এদের ভালোবাসা দেখতে দেখতে এই পারফরমেন্স শেষ হলো। আমি হেসে দিয়ে ডান দিকে ফিরতেই দেখি আমার ভাই মুগ্ধ চোখে কারোর দিকে তাকিয়ে আছে। আমি তার চোখ অনুসরণ করে তাকাতেই দেখি একটা সুন্দর আপু হাসছে কথার মাঝে, আর আমার আর্মি ভাই তাতে কুপোকাত। আমিও হেসে দিলাম। খুব ভালোভাবেই বুঝতে পারলাম ভাইয়ার হঠাৎ হঠাৎ মুচকির রহস্য। আমি ভাইয়ার দিকে এগিয়ে গেলাম। আমি যে ভাইয়ার পাশে দাঁড়িয়ে আছি তা ভাইয়ার খেয়ালই নেই। দুইবার ডাক দিয়েছি, তাও রেসপন্স নেই। এবার জোরে ধাক্কা দিয়ে ডাক দিতেই আমার দিকে তাকিয়ে আমাকে দেখে লজ্জা পেয়ে গেল, কেননা সে খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে সে আমার কাছে ধরা পড়ে গেছে। আমি ইশারায় জিজ্ঞাসা করলাম, ওই আপুটা কিনা? ভাইয়া মুচকি হেসে মাথা চুলকালো। আমিও হেসে দিয়ে আপুটার কাছে এগিয়ে গেলাম। আমাকে দেখে আপুটা খুব খুশি হলো। পরক্ষণে জিজ্ঞাসা করলো, ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। বাগিচার ফুল তুমি, দুলিয়ায় নাচি আমি, মালা গেথে গলায় পরিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। ওহে শ্যাম, বুকের মাঝে লুকাইয়া রাখি মুক্তা ঝিনুক, এই বুকে লুকানো তুমি জগতে লজ্জামুখ। হো বুকের মাঝে লুকাইয়া রাখি মুক্তা ঝিনুক, এই বুকে লুকানো তুমি জগতে লজ্জামুখ। আকাশেরও চাঁদ তুমি, দরিয়ায় নাচি আমি, সারা অঙ্গেতে মাখিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। ওহে শ্যাম, ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। ওহে শ্যাম। কেমন আছো সুভা? আমি অবাক হয়ে আপুর দিকে তাকিয়ে বললাম, তুমি আমাকে চেনো? আপুটা হালকা হেসে বলল, খুব ভালো করে। আমার এবার বেশ কৌতূহল জন্মালো, কিভাবে চেনো তুমি আমায়? আপুটা আবার হেসে আমার পেছনে তাকালো। আমিও তাকাতে দেখি কিছুই নেই। আবার আপুর দিকে তাকাতেই আপু বলল,
তুমি তো রুবাইয়ার ছোট বোন, তাই না? আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। আপুটা মুচকি হেসে বলল, আমি রুবাইয়ার ননদ হই। আমি সাদিয়া, আরফানের মামাতো বোন। আমি এবার বোঝার মতো করে বললাম, ও তার মানে তুমি সাদাত ভাইয়ের বোন। আপু একটু চমকে বলল, সাদাতকে ভাইয়া বলো কেন? আমি ঠিক বুঝতে পারলাম না আপুর কথা, তাই বললাম, উনি তো আমার সিনিয়র, তাই ভাইয়া বলি। কেন, ওনাকে কি স্যার বলতে হয়? আপু থতমত খেয়ে বলল, আরে না না, কি বলো, যা ইচ্ছে ডাকো, সমস্যা নেই। বাই দ্য ওয়ে, তোমাকে অনেক সুন্দর লাগছে। ব্ল্যাক সুইট ইউ। আমি আপ্লুত হয়ে বললাম, থ্যাংক ইউ আপু। বাই দ্য ওয়ে, তোমাকে পুরো রেড চেরি লাগছে এই লাল শাড়িতে। আজ একজনকে পুরো কুপোকাত করে ছেড়ে দিয়েছো। আপু তাচ্ছিল্যের স্বরে বলল। যাকে কুপোকাত করতে চাই সেই আজ এখানে নেই। আমি চমকে বললাম, কাকে আপু? আমি কি জানতে পারি? তোমার কি বয়ফ্রেন্ড আছে? আপু হালকা হেসে বলল। বয়ফ্রেন্ড না, ফিয়ন্সি আছে। আপুর বলা এই একটা কথাতে কেমন যেন বুকটা ধক করে উঠল। তার মানে না। আচ্ছা, আপুর ফিয়ন্সি আছে ভালো, কিন্তু তার কথা বলার সময় আপুর মুখটা এমন মলিন কেন হয়ে গেল? আমাকেই খুঁজে বের করতে হবে। একটু পর আমার পারফরমেন্স, তাই চুলের খোপাটা ঠিক করে কানের দুল ঠিক করতে করতে হাঁটছিলাম। এর মধ্যেই কেউ হাত ধরে টেনে অন্ধকার রুমে নিয়ে দেয়ালের সাথে আটকে ধরলো। চিৎকার করব তার উপায় নেই। তার হাতটা আমার ঠোঁটের উপর, আমার ঠোঁট সম্পূর্ণ তার হাতের তালুতে আবদ্ধ। আমি জোরে জোরে শ্বাস নিচ্ছি, ঘরে এক ফোঁটা আলোও নেই। হঠাৎ আমার কাঁধে সামনের ব্যক্তি কপাল ঠেকিয়ে দাঁড়ালো। আমি তো ভয়ে কাঁপছি। কে? কপাল ঠেকিয়ে ধরেই বলল, আর কন্ট্রোল হচ্ছে না, বিশ্বাস করো। ইচ্ছে করছে তুলে নিয়ে গিয়ে বিয়ে করি তোমায়। আর তুমি যে ভীতু, তোমাকে একটু ধমক দিয়েই কান্না করতে করতে কবুল বলে দেবে। কিন্তু ইসলামে মেয়েদের অনেক সম্মান দেয়া হয়েছে। ইসলামে জোর করে বিয়ের কোনো অনুমতি নেই। আমি কখনোই তোমার অনুমতি ছাড়া তোমাকে স্পর্শ করতে পারবো না। কিন্তু কত সামলাবো নিজেকে? একটু আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ। আমি ক্লান্ত। তোমাকে হারিয়ে ফেলার ভয়ে, তোমাকে না পাওয়ার ব্যর্থতা আমাকে ক্লান্ত করে দিয়েছে। আই লাভ ইউ। আমি এখনো রীতিমতো কাঁদছি। মাথা নিচু করে কথা বলার জন্য ঠিকভাবে বুঝতেও পারছি না যে কে কথা বলছে, কিন্তু যেই বলুক না কেন সে একজন ছেলে। হঠাৎ মাথায় কিছু গুজে দিল, বুঝতে পারছি। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কালোর সাথে কাঠগোলাপে এখন তোমায় পরিপূর্ণ লাগছে। বলে এক আকম্বিক কাণ্ড ঘটিয়ে বসলো। আবেশে আমার ঘাড় এককাত হয়ে গেল। হঠাৎই আমি ছাড়া পেতে সামনে কাউকে খুঁজে পেলাম না। আমার গায়ে এখনো তার সুগন্ধ লেগে আছে। শ্বাস ক্রমশ ওঠানামা করছে। বাইরে এসে সাদাত তার হাতের তালুতে কয়েক শতাধিকবার চুমু দিয়েছে। একটু আগেও এখানে তার প্রিয়তমার ঠোঁট ছিল, যা সে এখনো অনুভব করছে। আর একটু থাকলে সে নিশ্চিত কোনো অঘটন ঘটিয়ে ফেলতো। মুচকি হেসে হাত মুঠ করেই এগিয়ে গেল সামনে। আমি বাইরে এসে স্টেজের দিকে যাচ্ছি। এমন সময় সামনে আয়নাতে নিজেকে দেখে নিজে অবাক হলাম। আসলেই এই কালো লেহেঙ্গাতে 3টে কাঁচ গোলাপ অসম্ভব বানিয়েছে। মনটাই ভালো হয়ে গেল। আসলে অজানাকে একটা ধন্যবাদ দিতে হয়। স্টেজে গিয়ে ঠিক হয়ে আমার পারফরমেন্স শুরু করলাম। ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। বাগিচার ফুল তুমি, দুলিয়ায় নাচি আমি, মালা গেথে গলায় পরিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। ওহে শ্যাম, বুকের মাঝে লুকাইয়া রাখে মুক্তা ঝিনুক, এই বুকে লুকানো তুমি জগতের লজ্জামুখ। ও বুকের মাঝে লুকাইয়া রাখি মুক্তা ঝিনুক, এই বুকে লুকানো তুমি জগতের লজ্জামুখ। আকাশেরও চাঁদ তুমি, দরিয়ায় নাচি আমি, সারা অঙ্গেতে মাখিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। ওহে শ্যাম, ওহে শ্যাম, তোমারে আমি নয়নে নয়নে রাখিব, অন্য কেউ রে নাই আমি চাইতে দিব। ওহে শ্যাম। সবাই আমাদের পারফরমেন্সের জন্য হাতে তালি দিল, কিন্তু একজন তার চোখ দিয়েই মনে হয় আমাকে ভস্ম করে দেবে। আর কেউ না, সবার প্রিয় সাদাত ভাই। কিন্তু সাদিয়া আপুর পাশে দাঁড়ানো একটা লোক রীতিমতো আমাকে চোখ দিয়ে গিলে খাচ্ছিল। স্টেজে থাকতেই চোখ পড়েছে,
ঘৃণায় গা গুলিয়ে উঠলো আমার। আমি স্টেজ থেকে নেমে দৌড়ে আম্মুর কাছে চলে গেলাম। আমি আমার কাজিনদের সাথে কথা বলছিলাম, এর মধ্যেই একজন আমাকে একটা মিষ্টির ঢাল ধরিয়ে বলল রান্নাঘরের দিকে রাখতে। কি আজব, এই আইজাররা কাজের জন্য আমাকেই পায়। হাঁটতে হাঁটতে হঠাৎ সামনে পড়লো সাদাত ভাই। ওনার ওই ভয়ঙ্কর ওয়ালা গম্ভীর লুক দেখলেই আমার আত্মা কাঁপে। আমি তাকে সাইড কাটিয়ে যেতে নিলেই আমাকে ডাক দেয়। দাঁড়াও সুভা। সাদাত ভাইয়ের ভয়ঙ্কর গম্ভীর ডাক শুনেই রীতিমতো আমার গলা শুকিয়ে আসছে। আচ্ছা, উনি আমার উপর এত রেগে আছে কেন? আমি তো ওনার কোনো কথা অমান্য করিনি। তাহলে আমি ভাবতে ভাবতে পেছন ফিরলাম। ওনার দৃষ্টি আমাতে আবদ্ধ। উনি আমার দিকে আসছে আস্তে আস্তে। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম, কিন্তু বুকের ভিতরে ঝড় বয়ে যাচ্ছে। আমি স্পষ্ট শুনতে পাচ্ছি বুকের ধুক ধুক শব্দ। হয়তো ভয় থেকেই বিট বেশি দিচ্ছে হৃৎপিণ্ড। সাদাত ভাই আবার বলল, আমার দিকে তাকাও। নজর নিচের দিকে কেন? ওখানে কি? আমার চোখের দিকে তাকাও। সুভা, লুক। আমি ভয়েই মরে যাচ্ছি। আর ওনার ওই আগুন ধরানো চোখে তাকালে নির্ঘাত হাড়টা আর আস্ত থাকবে না। কিন্তু তা আর পারলাম কই। ওনার গম্ভীর গম্ভীর কথা শুনে আমি শেষ। আস্তে করে চোখ উঠিয়ে ওনার দিকে তাকিয়ে দেখি উনি আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যে চোখের পলকও ফেলছে না। দুই হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। খাম্মা। আমি হাতে হাত কচলাচ্ছি। উনি আবার বললেন, এরকম করছো কেন? আমি কি তোমাকে ধমক দিয়েছি না মেরেছি? আমি বিড়বিড় করে বললাম, হ্যাঁ পারেন ওই ধমক আর মার দিতেই। ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। আমার বিড়বিড় করা কথা সব শুনিয়ে নীল বজ্জারটা আমাকে এক সমুদ্র লজ্জায় ফেলে বলল, আমি কিন্তু ধমক আর মার দেওয়া ছাড়া অন্য কিছু করতে পারি। ওয়ানা ট্রাই? আমার চোখগুলো ড্যাব ড্যাব করে ওনার দিকে তাকিয়ে আছি। এবার আমতা আমতা করে বললাম, আচ্ছা আপনি এত রেগে আছেন কেন? আমি কি কিছু করেছি? আচ্ছা, আপনি আতিথেয়তার কোনো ত্রুটি খুঁজে পেয়েছেন? উনি আমার দিকে ভ্রু উঁচিয়ে বললেন, না। তুমি কি কিছু করতে পারো নাকি? খালি অন্য ছেলেদের সাথে নাচতে পারো। কথাটা উনি বেশ জোরেই বলল। আমি চোখে পাপে ঝাঁকিয়ে বললাম, আমি অন্য ছেলেদের সাথে নাচি মানে? উনি মানে বলেই এগিয়ে আসতে নিলেই এর মধ্যে আমার পেছন থেকে রিফাত ভাইয়া ডাক দেয়। আমি পেছনে ফিরে ভাইয়াকে দেখে যেমন স্বস্তি পেয়েছিলাম তেমনি হঠাৎ করে বিরক্ত হয়েছিলাম। আরে সুভা, তুই এখানে? আমি তোকে খুঁজতে খুঁজতে শেষ। চল, এবার আমাদের টার্ন। ছেলেপক্ষ আমাদের থেকে 2 পয়েন্ট এগিয়ে আছে, তাই আমাদেরই কিছু একটা করতে হবে। আমি কিছু বলবো তার আগেই সাদত ভাই বললেন, ও যাবে না। আমি ওর সাথে কথা বলছি। আমাদের স্পেস দিন প্লিজ। এটা কি হলো? উনি যেভাবে স্পেস চাইছেন দেখে মনে হচ্ছে আমি ওনার গার্লফ্রেন্ড নয়তো বউ। আমি ভাবতে ভাবতে রিফাত ভাইয়ার জবাব, সরি, আপনাকে তো ঠিক চিনলাম না। যাই হোক ভাইয়া, ওকে ছেড়ে দিন, আমাদের এখন পারফরমেন্স আছে। রিফাত ভাইয়ার কথায় পিঠে সাদাত ভাই গম্ভীর কণ্ঠে বললেন, সুভা এখন পারফর্ম করবে না, তাই না সুভা? উনি আমার দিকে কি এক ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে রেখেছেন। আমি ভয়েই মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। উনি বাঁকা হাসি দিয়ে রিফাত ভাইয়ার দিকে তাকিয়ে বললেন, এবার তো আমাদের একা ছেড়ে দিন। রিফাত ভাইয়া আমার দিকে তাকিয়ে কেমন করে যেন চলে গেল। আচ্ছা, আমার কি দোষ? আমি তো ভয়ে মানা করেছি। আমি মলিন মুখে দাঁড়িয়ে আছি। সাদাত ভাই আমার দিকে এগিয়ে এলেন। মুখটা মলিন করে রেখেছো কেন সুভা? আমি এবার ওনার দিকে তাকিয়ে বললাম, আপনি তো ভালো ট্রিক জানেন। সাদাত ভাই অবাক হলেন। তার চেহারায় স্পষ্ট। ভালো ট্রিক জানি মানে? কি ট্রিক? কেন? আমি ওনার দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে বললাম, এই যে আমাকে ভয় দেখিয়ে পারফর্ম করতে দিলেন না, তাতে তো আপনাদের টিমই জিতে যাবে। উনি এবার বিষয়টা বুঝলেন, হালকা হেসে বললেন, এই জন্যই মুখটা এমন করে রেখেছো? তুমি গিয়ে পারফরমেন্সের জন্য রেডি হও, যাও। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, তাহলে তখন মানা করলেন কেন? শুধু শুধু আমার দিকে ভ্রু উঁচু করে তাকাতেই বললাম, না না না, আপনি তো ভালোর জন্যই বলেছেন। উনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, যাও। আমি কোনো মতে চলে এলাম ওখান থেকে। ঢালাটা রেখে স্টেজের কাছে চলে এলাম। কিন্তু এখন হলো আরেক সমস্যা। রিফাত ভাইয়াকে কোথাও খুঁজে পাচ্ছি না, কিন্তু অ্যানাউন্সমেন্টও হয়ে গেছে।
উপায় না পেয়ে স্টেজে উঠলাম। চারিদিকে তাকিয়ে খুঁজছি, কিন্তু রিফাত ভাইয়াকে পেলাম না। সবাই এদিকে হাসাহাসি শুরু করে দিয়েছে রীতিমতো। এর মধ্যে সব লাইট অফ হয়ে গেল, শুধু ফোকাস লাইট ছিল আমার উপর। এর মধ্যে সবার হাসাহাসি মুহূর্তে বন্ধ হয়েছিল। জাগরণ। সবাই ওয়াও, কুল, পারফেক্ট ম্যাচ এগুলোই বলছিল। এর মধ্যে ইয়ে দিল হ্যায় মুশকিল গানের টাইটেল সংটা চালু হয়ে গেল। আমি ডান দিকে তাকাতে দেখি সাদত ভাই গাইতে গাইতে আসছে। तू सफर मेरा है, तू ही मेरी मंजिल, तेरे बिना गुजारा ए दिल है मुश्किल। আমি স্তব্ধ হয়ে ওনার দিকে তাকিয়ে আছি। আশ্চর্যের বিষয়, গানটা উনি নিজে গাইছেন। তার বাম গালের মাইক্রোফোনটা তারই প্রমাণ। কি চমৎকার তার গলা! আমার ভাবনার প্রহর কাটলো ওনার স্পর্শে। আমার হাত ধরে টেনে ওনার বুকের ওপর ফেললেন। আমার পুরো শরীরটা যেন অসাড় হয়ে যাচ্ছে, কোনো শক্তি পাচ্ছি না। উনি আমাকে দেখে বাঁকা হেসে গাইতে আরম্ভ করলেন। तू मेरा অস্থিরতা কাজ করছে আমার মধ্যে। কি ছিল এটা? এমন কেন লাগছে আমার? এই প্রথম কোনো ছেলে আমার এতটা কাছে ছিল। কেউ প্রথম আমাকে স্পর্শ করেছে, কিন্তু তাকে আমি কিছুই বলতে পারলাম না। কেন? কেন যেন ওনার এই দৃষ্টিতে একটা ভরসা খুঁজে পেয়েছিলাম। চোখ বন্ধ করলে চোখে ভাসছে সেই মুহূর্ত, যখন উনি আমার বাম গালের সাথে নিজের ডান গালটা স্পর্শ করেছিলেন। চোখটা খুলে আয়নায় তাকাতেই আমি শিউরে উঠলাম। আমি আয়নায় তাকাতেই দেখি সেই লোকটা দাঁড়ানো, যাকে সাদিয়া আপুর পাশে দেখেছিলাম। কেমন করে তাকিয়ে আছে আমার দিকে। আমি বেশ ভয়ই পেলাম। একে তো এখানে আমি একা, আর কেউ নেই, সবাই নিচে। এই আওয়াজে কেউ আমার চিৎকার শুনতেও পারবে না। তাও সাহস করে বললাম, আপনি কে? এখানে কি করেন? লোকটা অদ্ভুত হাসি দিয়ে বলল, আমি আমি আসিফ, এখানে তোমার কাছে এসেছি। আমার চোখ বড় বড় হয়ে গেল। আমার কাছে এসেছে কেন? আপনি আমার কাছে এসেছেন মানে কি? বের হন এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যান, নয়তো আমি চিৎকার করব। লোকটা ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, তোমার চিৎকার শুনতে কেউ আসবে না। আরে তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমার কোনো ক্ষতি করব না। আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি বিস্ফোরিত চোখে তাকালাম। কত অসভ্য লোক! চেনা নেই, জানা নেই, বিয়ে করতে চায়। আমি বেশ শক্ত গলায় বললাম, একদম আজে বাজে কথা বলবেন না। আমি আপনাকে চিনিও না, আর আপনি আমাকে কি করে চেনেন? আপনি এক্ষুনি বের হন এখান থেকে। লোকটা আমার কাছে এগিয়ে আসছে, এর মতলব ভালো ঠেকছে না। আমি দরজার দিকে তাকিয়ে দৌড় দিব, তখনই আমার হাত ধরে ফেললো লোকটা। আমার সারা শরীর ঘিনঘিন করছে। হাত ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কি শক্তভাবে হাতটা ধরেছে, লাল লাল দাগ দেখা যাচ্ছে। আমি দাঁতে দাঁত চেপে বললাম, হাত ছাড়ুন! আপনার সাহস তো কম না! আপনি আমার হাত ধরেছেন, ছাড়ুন, ছাড়ুন আমার হাত! লোকটা ভয়ঙ্কর ভাবে বলল, কেন এখন এমন কেন করছো? যখন সাত ভাই তোমার হাত টেনে ধরেছিল তখন তো কিছু বলনি কেন? তখন কি বেশি সুখ অনুভূত হচ্ছিল? ছি! লোকটার কথা শুনে নাক মুখ কুঁচকে এলো আমার। সারা শরীরে কাটা দিচ্ছে আমার। চোখের কোণে পানির কণা এসে ভিড় জমিয়েছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। এর যা বললো তাতে মনে হলো আমার সামনে সবচেয়ে ঘৃণ্য একটা নর্দমার কীট দাঁড়িয়ে আছে। ইস, জানো তো শুভরানী, সাত ভাই যখন তোমার ওই কোমরটা ধরলো না, ইচ্ছে হচ্ছিল সাত ভাইয়ের শরীরে তোমাকে নিয়ে অন্য কোথাও যে তোমার সর্বাঙ্গ। আমি সহ্য করতে না পেরে মুক্ত হাত দিয়ে জোরে সর্বশক্তি দিয়ে একটা থাপ্পড় বসিয়ে দিলাম জানোয়ারটার গালে। চিৎকার করে বললাম, অসভ্য জানোয়ার! তোকে তো! কিছু বলার আগেই সাদাত ভাই এসে জোরে চিৎকার দিয়ে বলে উঠলেন, সুভা, তোমার এতটা অধঃপতন ঘটেছে? ছোট হয়ে বড়দের গায়ে কি করে হাত তুলো তুমি? এই তোমার শিক্ষা? আমি পুরো অবাক হয়ে গেছি এই লোকের কথা শুনে। খুব ভালোভাবেই বুঝতে পারছি ইনি পুরো বিষয়টা না জেনেই চিৎকার করছেন। সবচেয়ে বেশি অবাক হলাম এই আসিফ নামের কিট সাদাতের সামনে একদম ভিজে বিড়াল। একে দেখে মনেই হবে না ভেতরে এক জানোয়ারের সত্তা বসবাস করে। কিভাবে ভদ্র হয়ে বলল,
থাক, আর বকা দিও না। বাচ্চা একটা মেয়ে, আমি কিছু মনে করিনি। সাদাত ভাই অগ্নি চোখে বললেন, কিভাবে বাদ দিব আসিফ ভাই? আপনার গালে আঙ্গুলের দাগ পড়ে গেছে, দিয়ে দেখলে খুব কষ্ট পাবে, আর আমি আমার বোনের কোনো কষ্ট সহ্য করব না। তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, শুভা, সে সরি। তুমি ভুল করেছো, সরি বলো। আর আসিফ ভাই, আপনি এখানে এসেছেন কেন? আসিফ আমতা আমতা করে বলল, আসলে ওয়াশরুম খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। ওকে দেখে ভাবলাম একটু পরিচিত হই, তাই আর কি। সাদাত ভাই রাগী চোখে আমার দিকে তাকালেন। এবার আমার দুঃখে কান্না পাচ্ছে। মানে উনি সবটা না জেনে শুনে কেন আমাকে বকবেন? কিসের অধিকারে? সাদাত ভাই আবার আমাকে বললেন, শুভা, আমি তোমাকে কিছু বলেছি, এক্ষুনি ক্ষমা চাও। এবার রাগে আমার গা রিরি করে উঠল। শক্তভাবে বললাম, যেখানে আমার কোনো দোষ নেই সেখানে ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। ওনাকে বলবেন আমার থেকে দূরে থাকতে, নয়তো এর ফলাফল ভালো হবে না। বলেই চলে যাচ্ছিলাম, কিন্তু সাদাত ভাই বললেন, দাঁড়াও শুভা, এভাবে বেয়াদবি করে তুমি যেতে পারো না। আগে সরি বলে দেন যাও। আমি এবার চিৎকার করে বললাম, আমি মোটেই ক্ষমা চাইবো না। এমন কোনো কাজ করিয়েন না যার জন্য পরবর্তীতে আফসোস করতে হয়। এই লোকটা একটা জঘন্য লোক। এ আপনার বোনের জীবনটাও ধ্বংস করে ছাড়বে। এবার উনি বেশ জোরে সুভা বলে আমার দিকে হাত তুললো, কিন্তু আমাকে মারতে পারিনি। আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়ে রইলাম। এবার আমি আর আমার চোখের পানি আটকে রাখতে পারিনি, গাল বেয়ে নেমে এলো। শুধু একটা কথাই বললাম ওনাকে, বিশ্বাস ভালো, তবে অন্ধবিশ্বাস সবকিছু তছনছ করে দেয়। বলে ওখান থেকে দৌড়ে চলে এলাম। আপুর অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল আমাদের বাসার কাছে একটা বিশাল জায়গায়, তাই বাসায় আসতে তেমন একটা কষ্ট হয়নি। রুমে এসে দরজা লাগিয়ে ফুপিয়ে উঠলাম। আজ কান্নারা কিছুতেই বাধা মানছে না। ফ্লোরে বসেই চুড়ি খুলে খুলে এদিক ওদিক ছুঁড়ে মারার ফলে সবগুলো চুড়ি ভেঙে চুরচুর হয়ে গেছে। আজ মনটাও ভীষণ কাঁদছে। তখন থেকে সাদাত দেয়ালে একের পর এক আঘাত করছে। এখন তো রীতিমতো হাত ফেটে রক্ত পড়ছে, কিন্তু তবুও যেন মনকে শান্ত করতে পারছে না। চোখ দুটো লাল হয়ে গেছে। সে কি করে তার সুভাকে মারতে হাত উঠিয়েছিল ভাবতেই তার গা শিউরে উঠছে। সাদিয়া কয়েকবার এসে তার ভাইকে ডাক দিয়েছে, কিন্তু ফলাফল শূন্য। বন্ধ দরজায় করাঘাত করেও কোনো লাভ হয়নি। হতাশ হয়ে ফুরে গেছে। সাদাত নিজেকে বন্দি করে লাইট নিভিয়ে একসময় ক্লান্ত হয়ে ধপ করে বিছানায় শুয়ে গেল, হাত পা ছড়িয়ে। বিছানায় শুতেই তার চোখের কোনা বেয়ে গড়িয়ে পড়ল পানি। সে কি করবে? একদিকে নিজের ভালোবাসার, অন্যদিকে বোনের ভালোবাসা। আজ তার নিজেকে পাগল পাগল লাগছে। সুভার চোখের পানি তার হৃদয়ে এক বিষাক্ত মেডিসিনের ন্যায় কাজ করেছে, যা ক্রমাগত তাতে ক্ষত করেই চলেছে। আর সুভার ব্যবহারে সে খুব কষ্ট পেয়েছে, সাথে সাথে নিজের প্রতি চরম বিরক্ত সে। সকালের রোদ চোখে পড়তেই মাথা তুলে দেখি এখনো এলোমেলো ভাবেই ফ্লোরে বসে আছি। চোখের পানি শুকিয়ে চেহারায় টান লাগছে, মাথাটা কেমন ঝিমঝিম করছে। ঘড়ির দিকে তাকাতেই দেখি 8টা বেজে গেছে প্রায়। আজ আপুর বিয়ে আর আমি এত বেলা পর্যন্ত ঘুমোচ্ছিলাম। মনটা ভীষণ খারাপ। কোনো মতে ফ্রেশ হয়ে রুমটা গোছগাছ করে নিলাম। বাইরে বের হতেই দেখি সবাই কাজে ব্যস্ত। আমাকে দেখে আম্মু বলল, কি রে, চোখ মুখ এমন দেখাচ্ছে কেন? ঘুম হয়নি ঠিক মতো? আমি মলিন মুখে বললাম, না আম্মু, এমন কিছু না, ওই মাথা ব্যথা করছিল, এর জন্য হয়তো। আম্মু এসে কপালে হাত দিয়ে বলল, সে কি কথা, জ্বরও তো নেই। আয়, নাস্তা করে ওষুধ খেয়ে নিবি। আজ যে রুবাইয়ার বিয়ে ভুলে গেলি? আমি হালকা হেসে বললাম, না আম্মু, ভুলবো কেন? কোথায় বিয়ের কোণে? বলতে বলতেই আপু চলে এলো। এসে বলল, এই যে এখানে। আমি আপুকে জড়িয়ে ধরে বললাম, এই আপু, আমাকে খাইয়ে দেবে না আজ? আজ তোমার হাতে শেষবারের মতো খাবো। এরপর তো তুমি অন্যের বাড়ি চলে যাবে, তখন কে খাইয়ে দেবে আমায়? বলতে বলতেই চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। আপুও কান্না করে দিয়েছে। এর মধ্যে ভাইয়া এসে বলল, কেন? আমার শোভামণি কি আমার হাতে খাবে না? খেয়াল করলাম ভাইয়ার মনটাও খারাপ। যতই হোক আদরের বোনকে বিয়ে দিতে হবে। আমি হালকা হাসার চেষ্টা করে বললাম, কেন না, অবশ্যই আমি তোমার হাতে খাবো। কিন্তু আপুর থেকে তো মামা গন্ধ আসে। আপু এবার আমাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আমি আর নিজেকে থামাতে পারলাম না। ভাইয়াও মনটা খারাপ করে আমাদের ধরে আছে। আপু বারবার ওনা দিয়ে নিজের চোখটা মুছে নিচ্ছে, তারপর এসে আমাদের মাথায় হাত বুলিয়ে দিল। আপু আমাকে খাইয়ে দিল। আজ আপুর বিয়ে, কত কাজ। আজ আর আমি
আর রেস্ট পাচ্ছি না, এটা সেটা করতেই হচ্ছে। বলতে গেলে কেউই বসে নেই। আপুকে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে, আমার কাজিনরা আর মামাতো চাচাতো ভাইয়ের বউয়েরাও সাথে গিয়েছে সাজতে। আমাকে আম্মু বারংবার বলেছে কিন্তু আমি যাইনি। একে তো মন ভালো নেই, আর বাকি কাজগুলোও দেখতে হতো, তাই আর যাইনি। ঘরে বসেই লাল লেহেঙ্গাটা পরে হালকা সেজে নিলাম। আপু তার বিয়ের জন্য পেঁয়াজ কালারের একটা লেহেঙ্গা চুজ করেছে, তাই আমি লাল রঙের লেহেঙ্গা চুজ করেছি। হাতে চুড়ি পরতে গিয়ে দেখলাম হাতটা জখম হয়ে আছে। কাল জানোয়ারটা এত শক্ত করে ধরেছিল যে দাগ এখনো রয়েছে, আর চুড়ি খুলতে গিয়ে কিছু ভেঙে হাতে ঢুকেছিল। এর জন্যই হাত ধুতে গিয়ে এতটা জ্বালা করেছে হাতে। হাতে চুড়ি পরে একে একে কানের দুল টিকলি পরে নিলাম, আর মনে মনে এক কঠিন সিদ্ধান্ত নিলাম যে আজ সাদাত ভাইয়ের সামনেই যাব না। ওনাকে আজ একদমই পাত্তা দিব না। অনেক বেশি হার্ট করেছে আমায় শুধু এই বিয়েটা পর্যন্ত। এরপর থেকে আর কখনো ওনার সামনে যাব না। মনে মনে সব ডিসিশন নিয়ে আস্তে আস্তে রুম থেকে বের হলাম। আপুরা অনেক আগেই সেন্টারে পৌঁছে গেছে, আম্মু বাবাও ওখানে, শুধু ভাইয়া আর আমি এখন যাব। ভাইয়ের সাথে সেন্টারে গিয়ে আম্মুর কাছে চলে গেলাম। আপু নাকি আমাকে অনেকবার খুঁজেছে, তাই আপুকে খুঁজতে খুঁজতে চলে গেলাম স্টেজের সাইডে, যেখানে ফটোশ্যুট হবে সেখানে। খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। এই ডেকোরেশনের দায়িত্ব ছিল ভাইয়া। এখানে এসে আপুকে পেয়ে গেলাম। আপুর ফটোশ্যুট চলছিল। আমাকে দেখে আপু এগিয়ে এলো, আমিও হালকা হেসে এগিয়ে গেলাম। তুই আমার সাথে কেন যে পার্লারে গেলি না? আমি মুচকি হেসে বললাম, বাদ দাও তো, পার্লারে ঘন্টার পর ঘন্টা বসে থাকা আমার কর্ম নয়। আপু হেসে বলল, তাতেও আমার বোনকে মাশাল্লাহ সবচেয়ে সুন্দর লাগছে। তোর মাঝে কোনো কৃত্রিম সৌন্দর্য নেই, সব প্রাকৃতিক। আমি মুচকি হাসলাম। আজ মন ভালো নেই। একটু পর আপু তার শ্বশুর বাড়ি চলে যাবে, আমিও ব্যস্ত হয়ে পড়ব নিজের পড়াশুনো নিয়ে। যাই হোক, সবার সামনে মন খারাপটা প্রকাশ করতে চাচ্ছি না। যথাযথ চেষ্টা করছি নিজেকে কন্ট্রোল করতে। কালকের ওই বিষয়টা যেন মাথায় থেকে বসেছে। আসলে কি ওই রকম একটা ইনসিডেন্ট ভোলা যায়? কি পরিস্থিতিতে আমি পড়েছিলাম তা ভাবতেই এখনো গায়ে কাঁটা দেয়। তার উপর ওই বজ্জাত সাদাত উল্টাপাল্টা কথা বলে আরো মনটা বিষিয়ে দিল। ভাবনার প্রহর কাটলো আপুর স্পর্শে। আপু আমার হাত টান দিয়ে নিয়ে গেল ছবি তুলবে বলে। আজ আপুর বিয়ে, কোথায় সে কান্না করবে, কিন্তু এই কনেকে দেখলে যে কেউ বলবে মাশাআল্লাহ, এই মেয়ে যেন কখনো না কাঁদে। আপুকে খুব মিষ্টি লাগছে। আর আপু কান্না কেন পাবে? কত অপেক্ষার পর আরফান ভাইয়া আর আপু এক হচ্ছে। তাদের খুশির সীমানা নেই। আপু আরফান ভাইয়াকে অনেক বেশি ভালোবাসে, তা আপুর ওই হাস্যোজ্জ্বল মুখটা দেখলেই বোঝা যায়। অনেক ছবি তুললাম আমি আর আপু, আমারও অনেক সিঙ্গেল ছবি তোলা হলো। বুঝি না কোণে হচ্ছে আপু, কিন্তু ওনারা আমাকে নিয়ে কেন মেতে আছে আজব। কোনো মতে এখানটা সামলে আমি বেরিয়ে এলাম। এরপর আম্মু আর আব্বুর সাথে মিলে সব গেস্টদের আপ্যায়ন করছি। বরপক্ষ আস্তে আস্তে আসছে। আমি গিয়ে গেট ধরলাম। ওখানেও ওই শয়তানটা আছে, কি অসভ্য ভাবে আমার দিকে তাকিয়ে আছে। আর পাশেই সাদি আপু, তার মনটা বেশ ভালো, বারবার ওই লোকটার হাত জড়িয়ে ধরছে। লোকটাও হেসে আপুকে জড়িয়ে নিচ্ছে। আরফান ভাইয়ার সাথে যখন টাকা নিয়ে তর্কাতর্কি করছিলাম, তখন সাদত ভাই এসে আরফান ভাইয়ার পাশে দাঁড়ালেন। আমার সাথে কথা বলতে চাইছিলেন, কিন্তু আমি আমার কাজিনদের এখানে রেখে আমি ভেতরে চলে গেলাম। একে তো ওই শয়তানটার কুনজর আমাকে মেরে ফেলেছিল, আর এই সাদাত ভাইকে এখন আর আমার একদম সহ্য হয় না। জাহান্নামে যাক সব। অবশেষে 15,000 টাকা নগদ দিয়ে গেট দিয়ে ঢুকেছে তারা। তারা চাইলে 1 লাখ টাকাও অনায়াসে দিত, কিন্তু এখানে কেউই টাকার জন্য গেট ধরেনি, মজার জন্য ধরেছে গেট। যেহেতু আমার সব কাজিন ম্যারিড এবং সব চাকরি করে, তাই না চাইতেও সব টাকা আমার পকেটে ঢুকলো। কেউই 1 টাকাও নিল না। অনুষ্ঠান সুন্দরভাবে শুরু হয়ে গেছে। প্রথম ব্যাচ খাওয়াও শেষ, এখন দ্বিতীয় ব্যাচ শুরু হয়েছে। সেই থেকে শয়তানটা আমার পিছে পড়ে আছে। আমি যেখানে যাচ্ছি সেখানে যাচ্ছে, তাই একা কোথাও যাচ্ছিও না। খুব অসহায় লাগছে নিজেকে। এখানে কোনো সিন ক্রিয়েট হলে একে তো আপু কষ্ট পাবে, আর অন্যদিকে সাদিয়া আপু কষ্ট পাবে। অনেকক্ষণ ধরে সাদিয়া আপুকে দেখতে পাচ্ছি না, আর না ওই সাদাতকে। এরই সুযোগ নিচ্ছে এই শয়তানটা। আমি তাড়াতাড়ি আপুর পাশে এসে দাঁড়িয়ে আছি। আরফান ভাইয়া আর আপুর বিয়ের পর্ব শুরু হয়ে গেছে।
আরফান ভাইয়া কাজী সাহেব যা যা বলছেন তার উত্তর দিচ্ছে, বারবার আপুর দিকে তাকাচ্ছে, আর তাকানোর মাঝে মাঝে আপুকে চোখ টিপ দিচ্ছেন। আর তা দেখে আমার বোন লজ্জায় আপু পা দিয়ে ঠিকভাবে হাঁটতে পারছে না, তবুও কাজ করছে। আমার ভীষণ খারাপ লাগলো। আমি এগিয়ে গিয়ে আপুকে বললাম, আপু। সাদিয়া আপু ফিরে আমাকে দেখতে পেয়ে মুচকি হেসে বলল, কিছু দরকার সুভা? আমি হালকা মন খারাপ করে বললাম, তোমার পায়ের ব্যথা কতটুকু আছে? আপু হঠাৎ পায়ের দিকে লক্ষ্য করে বলল, ও কিছু না, ঠিক হয়ে যাবে। আমি একটা শ্বাস ফেলে বললাম, স্প্রেটা কোথায়? আপু হেসে বলল, আরে ঠিক হয়ে যাবে, তুমি টেনশন করো না। যাও ওখানে বসো গিয়ে। আমিও নাচর বান্দা আপুকে টেনে একটা সোফায় বসিয়ে দিলাম। একটা পিচ্ছিকে বললাম ফার্স্ট এড বক্সটা নিয়ে আসতে। ছেলেটা এক দৌড়ে নিয়ে এলো। আমি বক্স খুলে ঔষধটা পেলাম না। পরক্ষণে মনে পড়লো আমার কাছেই তো জেলটা আছে। ব্যাগ থেকে ক্লোরোফেনাক জেলটা নিয়ে আপুর পায়ে মালিশ করে দিলাম। আশ্চর্যজনক হলেও আপুর পায়ের ব্যথাটা তৎক্ষণাৎ কম হলো। আপু বারবার মানা করছিল, কিন্তু যখন দেখলো ব্যথাটা যথেষ্ট কমে এসেছে, নিজে অবাক হয়ে বলল, সুভা, তোমার হাতে কি জাদু আছে গো? ব্যথাটা অনেকটা কমে গেছে। আমি মুচকি হেসে বললাম, পায়ে ব্যথা পেলে কখনো দৌড়ঝাঁপ করবে না, রেস্ট করবে, দেখবে পায়ের ব্যথা ভালো হয়ে যাবে। আর এই দেখো, সোজা ডিরেকশনে পা মালিশ করতে হয়, তার উল্টো হলে পায়ের ব্যথা কমার বদলে আরো বেড়ে যাবে। তাই এটাও একটা ভালো টেকনিক। আপু হেসে দিলেন, কিন্তু রুবাপুর শাশুড়ি আমাকে দেখে মুখ ভেঙচিয়ে বলল, ঢং যত। আমি আর কিছু না বলে চুপ করে রইলাম। একে তো এখানকার মেহমান, আর দ্বিতীয়ত উনি আপুর শাশুড়ি, তাই চেয়েও কিছু বলতে পারলাম না। অনেকক্ষণ ধরে সাদাত ভাইয়াকে দেখলাম না। উনি হয়তো ভুলে গেছে আমাকে, যেন কোথায় নিয়ে যাবেন। মনে মনে খুশি হয়েছিলাম যে ভালোই হলো উনি ভুলে গেছেন। এমনিতেও এই রাজনীতিবিদদের আমি ভুলক্রমেও বিশ্বাস করি না। এতদিন তো এড়িয়ে চলতাম, কিন্তু এখন তো তাও সম্ভব হবে না। আল্লাহ বাঁচাইলো। কিন্তু ভাগ্য বলেও একটা জিনিস আছে, যেটা বরাবরই আমার খারাপ। হঠাৎ ফোনে মেসেজ আসলো, চুপ করে বাইরের গেটে চলে আসো, আমি আছি এখানে। সাদাত। হ্যাঁ, উনি কোথায় আমাকে সরি বলে রিকোয়েস্ট করবে তা না ক্ষমতা দেখাচ্ছে। যেতে বললো নাকি থ্রেট দিল সেটা বোধগম্য হলো না। আমার কাছে যেন রাতটা বড্ড স্নিগ্ধ লাগছে, একদম শুভ্র শীতের রাত। চারিদিকে বেশ ঠান্ডা পড়েছে, কিন্তু এই রাতটা উপভোগ করার বদলে আমি ভয়ই বেশি পাচ্ছি। মন আর মস্তিষ্ক আমাকে খুবই দোটানায় ফেলে দিচ্ছে। তবুও না চাইতেও মনের কথা শুনে বেরিয়ে এলাম। এ বাড়িতে এসেই জামা বদলে নিয়েছিলাম। দরজা দিয়ে বের হতেই দেখলাম বাইরে বেশ কুয়াশা পড়েছে। পড়ারই কথা, কিন্তু ঢাকা শহরে এমন কুয়াশা খুব কমই দেখা যায়। গায়ে একটা শাল জড়িয়ে হাঁটা ধরলাম। আমাকে আসতে দেখে দারোয়ান আঙ্কেল কোনো শব্দ ছাড়াই গেট খুলে দিল। আমিও বেরিয়ে দেখি সাদাত ভাই গাড়ির ভেতরে বসে আছেন। জানালা দিয়ে বললেন আমাকে ভেতরে বসতে। কেন যেন আমিও চুপচাপ বসে গেলাম। উনি আমাকে সিট বেল্ট লাগাতে বললেন। আমিও ভদ্র মেয়ের মতো ওনার সকল কথাই মানছি। উনি খুব ধীরে ধীরে ড্রাইভ করতে লাগলেন। খেয়াল করলাম উনি গায়ে একটা মোটা জ্যাকেট জড়িয়ে আছেন। ওনার এত শীত। বেশ খানিকক্ষণ পর একটা ফাঁকা জায়গায় উনি গাড়িটা থামালেন। আমার কেমন যেন ভয় লাগছিল। এটাই স্বাভাবিক, আমি একা একটা মেয়ে। উনি যতই চেনা হোক না কেন, তাও এভাবে আমার ওনার সাথে আসাটা বোধহয় উচিত হয়নি। মনে মনে নিজেকেই এর জন্য ধিক্কার জানালাম। ভয়ের চোটে আমার হাত রীতিমতো কাঁপছে। আজ আপুর বাসর রাত, তাই তাকে কিছু না জানিয়েই চলে আসাটা উচিত হয়নি আমার। সাদাত ভাই গাড়ি থেকে বেরিয়ে আমাকে নামতে বললেন। আমি একবার ওনার দিকে তাকিয়ে আস্তে করে নেমে গেলাম। বেশ দূরত্ব রেখে চলছি ওনার সাথে। আমি খেয়াল করলাম উনি কোনোভাবেই আমার হাতটা ধরারও ট্রাই করছেন না। আমার থেকে 3 কদম আগে আগে চলছেন, কিন্তু বারবার পেছন ফিরে তাকাচ্ছেন। হঠাৎ খেয়াল করলাম একটা ক্যাফে শপে এসেছি আমরা। উনি দরজা খুলে আমাকে আগে যেতে বললেন। আমিও ওনার কথা মতো ভেতরে চলে গেলাম। একটা চেয়ার টেনে বসেছি। আমার হাতে শুধু আমার ফোন। প্রায় 2 মিনিট পর সাদাত ভাই এসে আমার ঠিক অপোজিটে বসেছে। আমি বারবার অস্বস্তিতে এদিক ওদিক তাকাচ্ছি। আসলে রিসেপশনের ওখানে একটা লোক বারবার আমার দিকে তাকাচ্ছে। সাদাত ভাই বিষয়টা লক্ষ্য করে উঠে গেলেন। তার ঠিক 1 মিনিটের মাথায় উনি আবার এসে বসে গেলেন। আমার নজর নিচের দিকে, কিন্তু আমি ঠিক বুঝতে পারছি সাদাত ভাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন।
হঠাৎ উনি সোজা হয়ে বসে বাইরের দিকে তাকিয়ে আবার আমার দিকে তাকিয়ে বললেন, বি নর্মাল সুহা। আমি কখনো কোনো মেয়ের সুযোগ নিই না, আর আমার সাথে থাকতে তোমার কোনো প্রকার ক্ষতি আমি হতে দেব না। আর ওই ছেলেটা ভুলেও আর কোনো মেয়ের দিকে উল্টাপাল্টা নজরে তাকাবে না। সো তুমি নর্মাল হও আগে। ওনার কথা শুনে যথেষ্ট রিলিফ ফিল করলাম। সত্যি উনি কখনোই কোনো প্রকার বাজে ইঙ্গিত করেননি। আমি ওনার দিকে তাকিয়ে একটু কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আপনি কি সাহায্য চান আমার থেকে? উনি মুচকি হাসলেন, তারপর বললেন, সুভা, আই ওয়ান্ট টু ম্যারি ইউ। আমার চোখ বড় হয়ে গেল অবাক হওয়ার কারণে। কি বলছেন এসব উনি? উনি আমাকে অবাক করে বললেন, তোমার আর আমার বিয়েকে কেন্দ্র করে আমার সবচেয়ে প্রিয় দুইটা মানুষের সুখ দুঃখ জড়িয়ে আছে। প্লিজ সুভা, মানা করো না। বিয়ের পর যত ইচ্ছে তুমি আমার থেকে টাইম পাবে। কোনোদিনও তোমার স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করব না। তার বদলে শুধু তোমার একটু অ্যাটেনশন চাইবো। তুমি খুব ভালো করেই জানো আসিফের নজর তোমার উপরে, তাই তোমাকে নিয়ে আমি রিস্ক নিতে পারবো না। প্লিজ আমাকে বিয়ে করো। সবটা বাস্তবতা দিয়ে ভেবে দেখো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমার মুখ দিয়ে কোনো কথাই আসছে না। উনি আমাকে ভালোবাসে কথাটা শুনে আমার বিরক্ত হওয়া উচিত ছিল, কিন্তু তার বদলে কেন যেন আমার খুব ভালো লেগেছে। আজ ওনার প্রত্যেকটা কথায় আমি কেন যেন ভরসা খুঁজে পাচ্ছি। ওনার প্রতি ভয়টা উনি নিজ হাতেই কাটিয়ে দিলেন। তবুও এভাবে হুট করে কি আর সবটা হয়? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আমি জানি না এই মুহূর্তে আমার ঠিক কি বলা উচিত, কিন্তু এভাবে হুট করেই তো আর সম্পর্ক হয়ে যায় না। হ্যাঁ, আমি ভাববো, আর আমি সবচেয়ে আগে চাইবো সাদি আপুর জীবনটা আপনি আগে বাঁচান। আপু খুব বড় বিপদে আছে। সাদাত ভাই কিছুক্ষণ ভেবে বললেন, ওকে নিয়ে আমার সবার চিন্তা আগে। আমার মায়ের ভূমিকা পালন করেছে ও, কিন্তু তুমিও আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি তোমাকেও বাদ দিতে পারবো না। আর সেদিনের ব্যবহারের জন্য আমি সত্যি অনুতপ্ত। না চাইতে ওই ব্যবহারটা করতে হয়েছে। ওনার ব্যবহারে আমি বুঝতে পারছি উনি আসলে অনুতপ্ত। আমি কথা ঘুরিয়ে বললাম, একটা কথা বলবো? উনি আমার দিকে একটা কফি এগিয়ে দিয়ে বলল, একটা কেন, হাজারটা বলো। আই এম হিয়ার ফর ইউ। আমি হালকা হেসে কফিতে চুমুক দিলাম। স্বাদটা বেশ ভালো, কিন্তু তবুও মুখটা তিক্ততায় জড়িয়ে গেল। কাপটা হাত থেকে নামিয়ে টেবিলের উপর রাখলাম। একটা শ্বাস ফেলে নিজেকে প্রস্তুত করে বললাম, আসলে কথাটা আপনি কিভাবে নেবেন ঠিক বুঝতে পারছি না, আবার না বললেও থাকতে পারছি না। সাদ্দাত ভাই আমাকে আশ্বস্ত করে বললেন। নির্দ্বিধায় বলো। আমি নিচের দিকে তাকিয়ে বলতে শুরু করলাম, আসলে আমার ভাইয়া সাদিয়া আপুকে ভালোবাসে। আমার কথা শুনে অবাক চোখে আমার দিকে তাকিয়েছে। আমি ওনার চোখের দিকে একবার তাকিয়ে আবার বললাম, ভাইয়া জানে না যে আপুর বিয়ে ঠিক হয়ে আছে। এই প্রথম আমি কোনো মেয়ের জন্য ভাইয়াকে ভাবতে দেখেছি। অনুষ্ঠানের অধিকাংশ সময় ভাইয়া আপুর দিকে তাকিয়েছিল, এমনকি ভাইয়া তার মনের কথা আমাকে বলেছে। কিন্তু যখন জানতে পারি আপুর বিয়ে ঠিক, আমার মনটা বেজায় খারাপ ছিল, কিন্তু মন থেকে চেয়েছি আপু খুশি থাকুক। তাতে যদি ভাইয়া একটু কষ্ট পায় তো পাক। কিন্তু এই দিনেই আপুর ফিয়ান্সে আমার হাত ধরে এত বাজে কথা বলবে আমি ভাবতে পারিনি। আমার গলা দিয়ে স্বর বের হচ্ছে না, থেকে থেকে ঢোক দিয়েছি। চোখের ওপর ভাসছে ওই কথাগুলো। হঠাৎ কাপ ভাঙার আওয়াজে সামনে তাকাতেই দেখি সাদাত ভাইয়ের হাতে কাপ মেঝেতে টুকরো টুকরো হয়ে পড়ে আছে। মূলত উনি কাপটা আছাড় মেরে ভেঙেছে। ওনার চোখ আবার লাল হয়ে উঠেছে। আমার এবার অনেক বেশি ভয় হতে লাগলো। উনি আমার দিকে তাকাতেই আমি নিচের দিকে তাকিয়ে রইলাম। উনি শান্ত গলায় বললেন, লুক অ্যাট মি সুভা, তোমার এই স্বভাবটা কবে যাবে? বলেছি না, যখন আমার সাথে থাকবে সব সময় আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবে। আমি আস্তে আস্তে ওনার দিকে তাকালাম। আমি মনে করেছি উনি হয়তো ভাইয়ার কথাটা শুনে রিয়েক্ট করেছেন, কিন্তু আমি ভুল। উনি দু হাতে নিজের মুখটা আবদ্ধ করে একটা শ্বাস ছাড়লেন, তারপর একটা হাসি দিয়ে বললেন, খুব বড় উপকার হলো। তুমি না চাইতেও আমার অনেক বেশি সাহায্য করে দাও। এই সপ্তাহে রুবায়েত ভাইয়ের সাথে সাদিয়া আপুর বিয়ে হবে, কিন্তু আপাতত কথাটা তোমার আর আমার মাঝে থাকবে। আপুকে আগে মানতে হবে। ও আসিফকে খুব বেশি ভালোবাসে, কিন্তু ওই জানোয়ার তার উপযুক্ত নয়। ওর জন্য অনেক বড় সারপ্রাইজ বাকি আছে। খেয়াল করলাম কথা বলতে বলতেই ওনার চোখগুলো আবার লাল হয়ে গেছে। আমি মাথা দুলিয়ে সম্মতি প্রকাশ করলাম। অতঃপর উনি কফির বিল পরিশোধ করে দুজনেই বাইরে এলাম। ফোনের স্ক্রিনে দেখতে পেলাম রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। প্রচুর ঠান্ডা লাগছে, তবু এই শান্ত পরিবেশে ইচ্ছে হলো একটু হাঁটার। আমি সাদাত ভাইয়ের দিকে তাকাতেই উনি বললেন, একটু হাঁটবে আমার সাথে?
আসলে এই শান্ত প্রকৃতিতে প্রিয় মানুষকে সাথে নিয়ে হাজার লোকটা সামলাতে পারছি না। আমি অবাক হয়ে ওনার দিকে তাকালাম। আমি ওনার প্রিয় মানুষ, কেন যেন ওনার প্রতি আমার শ্রদ্ধা বেড়ে গেল। এভাবে সাথে হাঁটার জন্য কেউ পারমিশন চায় নাকি? আমি মুচকি হেসে বললাম, এমনি এমনি হাঁটবো না। উনি ভ্রু কুচকিয়ে বলল। মানে? আমি আবার হালকা হেসে বললাম, মানে আমাকে আইসক্রিম খাওয়াতে হবে, তাও চকলেট আর বাটার স্কচ ফ্লেভার মিক্স। উনি ভ্রু জোড়া আরো কুচকে বলল, আইসক্রিম এই ঠান্ডায়, তাও রাতে? ইম্পসিবল। কথার তালে তালে মাথাও ডানে বামে ফেরাচ্ছেন। আমি ঠোঁট ফুলিয়ে বললাম, কেন পসিবল নয়? এক কথায় উনি উত্তর দিলেন, তোমার ঠান্ডা লেগে যাবে, এমনি বাচ্চা মানুষ। আমি কোমরে হাত দিয়ে বললাম, এই বাচ্চা মানুষকে কিছুক্ষণ আগে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় মনে ছিল না? দাদাভাই হেসে উঠলেন, সাথে সাথে বললেন, বিয়ে বিয়ের জায়গায়, আর আইসক্রিম খাওয়া অন্য জায়গায়, দুইটাই ডিফারেন্ট। আমি অনাচর বান্দা, আইসক্রিম খাবো মানে খাবোই। এবার বেশ ঝগড়ুটে ভাবে বললাম, হয় আইসক্রিম দিন, নয়তো আপনার মাথা খাবো। আপনি আমায় চেনেন না। সাদাত ভাই আমার আচরণে অবাক হয়ে গেছেন। এই আচরণটাই উনি আমার থেকে প্রত্যাশা করে, কিন্তু কোনো না কোনো কারণে উনি আমার ভীত রূপের সাথেই বেশি পরিচিত, যেমনটা আমি ওনার রাগী রূপের সাথে পরিচিত। কিন্তু পার্থক্য হলো আমার ভয়টা ওনার জন্য হলেও ওনার রাগটা আমার জন্য নয়। বেশ কিছুক্ষণ হাঁটার পর একটা আইসক্রিমের গাড়ি দেখতে পেলাম। আহ, শান্তি! আমি বেশ চওড়া একটা হাসি দিয়ে ওনার দিকে তাকিয়ে বললাম, দেখেছেন, আল্লাহই আমার জন্য আইসক্রিমের গাড়ি পাঠিয়েছে। বলেই গাড়িটার কাছে দৌড় দিলাম। উনি পেছন থেকে বললেন, হ্যাঁ, ও ছিলাটা আমি। আইসক্রিম দেখে আমার মাথা ঠিক নেই। সাদাত ভাই এসে পাশে দাঁড়িয়ে এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে, আর আমি তো আইসক্রিমের দিকে তাকিয়ে আছি। আসলেই বেশি ঠান্ডা পড়েছে, যা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পারছি, কিন্তু আইসক্রিম তো খেতেই হবে। আমি সাদাত ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আপনি কোন ফ্লেভারের আইসক্রিম খাবেন? সাদাত ভাই দুহাত ঘষে বললেন, এই ঠান্ডায় আইসক্রিম খেলে আমাকে আর খুঁজে পাওয়া যাবে না। আইসক্রিম কোন না? আমি ভ্রু কুচকে হেসে দিলাম, হাতে আইসক্রিম নিয়ে বললাম, কথাটা বেশ বললেন, আইসক্রিম কোন না? আমাকে বেশিরভাগ মানুষ আইসক্রিম পাগলি বলে, কিন্তু আপনি তো ইউনিক কিছু বানিয়ে দিলেন। সাদাত ভাই আমার কথায় হেসে দিল। ঠান্ডায় ওনার গোলাপি ঠোঁট সাদা হতে শুরু করেছে। হায় হায়! উনি আমার দিকে আর চোখে তাকিয়ে বললেন, আচ্ছা, বুঝলাম না, চকলেট আর বাটার স্কচ দুইটা দুই প্রান্তের ফ্লেভার, এই দুইটাকে মিক্স করে কিভাবে খাও? আমি বেশ ভাব নিয়ে বললাম, আমি ইউনিক। উনি তো হেসে দিলেন, বিড়বিড় করে বললেন, আসলেই তুমি ইউনিক, অসাধারণ। ওনার বলা অসাধারণ কথাটা শুনে আমার হঠাৎই তাহসানার কনার সিপ নৌকো গানটা মনে পড়ে গেল। তাই আনমনেই আইসক্রিম খেতে খেতেই গাইতে শুরু করলাম, আমি অতি সাধারণ, অনিন্দ কিছু নই, তোমার দেখার চোখটাই অবাক, তাই এমন মনে হয়, অদ্ভুত এই ভুলগুলো, চোখের তারার ফুলগুলো, উদাস হাওয়ায় ওরে আনমনা। সাদাত ভাইয়ের হাত তালিতে আমার হুঁশ ফিরল। এতক্ষণ গানের তালে খেয়ালই ছিল না। জিহ্বায় কামড় দিয়ে ওনার দিকে তাকাতেই দেখি উনি মিষ্টি হেসে আমার দিকে তাকিয়ে আছে, আর অনবরত হাততালি দিচ্ছে আস্তে আস্তে। আমি লাজুক হেসে বলতে নিলাম। আসলে উনি আমাকে থামিয়ে দিয়ে বললেন, আমি জানি তোমার এত ভালো একটা অভ্যেস আছে,